যখন দিব তখন। আসসালামু আলাইকুম। প্রেজেন্ট টেন্স ব্যবহার করে হাজার হাজার ইংলিশ সেন্টেন্স লিখুন। একদম সত্যি কথা, আপনি যদি প্রেজেন্ট টেন্সের ব্যবহার ভালোভাবে শিখতে পারেন, সত্যি হাজার হাজার ইংরেজি বাক্য লেখা সম্ভব। এর কারণ হলো একটাই, যে আমরা যদিও জানি টেন্স তিন ধরনের, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। আপনি দেখবেন আমরা অধিকাংশ ক্ষেত্রে প্রেজেন্ট টেন্স এবং পাস্ট টেন্সের প্রয়োগই সবচেয়ে বেশি করি। সো সবচেয়ে বেশি ব্যবহার হয় প্রেজেন্ট টেন্সের ব্যবহার। যদি আপনি প্রেজেন্ট টেন্সের যে চারটি পার্ট আছে, চারটি টাইপ আছে, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এই চারটি টাইপ যদি খুব ভালোভাবে শিখতে পারেন, তাহলে আপনার পক্ষে প্রেজেন্ট টেন্স ব্যবহার করে হাজার হাজার বাক্য না লাখ লাখ বাক্য গঠন করা সম্ভব। সম্ভব তো, কারণ এই জীবনে আমাদের কত বাক্যই লিখতে হয়, বলতে হয়। সেগুলো যদি প্রেজেন্ট টেন্সেই হয়, তাহলে হিসাব করলে হাজার হাজার না কোটি কোটি বাক্য লিখতে হয়, বলতে হয়। এবং সেই কোটি কোটি বাক্য লেখার কৌশল আজ আপনি শিখতে পারবেন। শর্ত একটাই, পুরো সময় জুড়ে ক্লাসটি করতে হবে, দেখতে হবে। চলুন আমরা প্রেজেন্ট টেন্স ব্যবহার করে অনুবাদ চর্চা করি। সবার আগে আমাদের এইটুকু সম্পর্কে একটু ধারণা জানতে হবে। প্রথমে আমরা যাব বাক্যের সাবজেক্ট, অবজেক্ট, অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ রিজন। এই জিনিসগুলো কি আমরা একটু খুব মুক্তভাবে খোলা মনে বোঝার চেষ্টা করব। একটা বাক্যের কোনটা কোন পার্ট, এটা বোঝার জন্য আপনাকে সবার আগে বাক্যের ভার্ব খুঁজতে হবে। বাংলায় একটা প্রবাদ যেমন বলে, কান টানলে মাথা আসে, ইংরেজিতে আমি বলবো যে ভার্বকে টানলে আপনি সব পাবেন, সবই আসে। সবার আগে আপনার কাজ হলো বাক্যের ভার্বকে খুঁজে বের করা। একটা বাক্যের ভার্বকে যদি আপনি কে বা কারা দিয়ে প্রশ্ন করেন, নরমালি উত্তর হিসেবে সাবজেক্ট আসে। হ্যাঁ, আমরা জানি যে কাজ করে সেই সাবজেক্ট, এর থেকে বড় সূত্র আর হয় না। এটাই সবচেয়ে বড় সূত্র, যে যে কাজ করে সেই সাবজেক্ট। তারপরেও আপনি কৌশল হিসেবে এভাবে চিন্তা করতে পারেন, একটা বাক্যের ভার্বকে আপনি কে বা কারা দিয়ে প্রশ্ন করবেন। যে কে করে, কারা করে। এই কে বা কারা দিয়ে প্রশ্ন করলে উত্তর হিসেবে যাকে পাবেন সেটা হবে বাক্যের সাবজেক্ট। আর কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে উত্তর হিসেবে যাকে পাবেন সেটা হবে বাক্যের কি, অবজেক্ট। এরপর একটা বাক্যের ভার্বকে যদি কিভাবে দ্বারা প্রশ্ন করেন, উত্তর হিসেবে যা পাবেন তার নামই হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার। সেটা একটা ফ্রেজ হতে পারে, তখন আমি বলবো অ্যাডভার্বিয়াল ফ্রেজ অফ ম্যানার। মূল কথা, কিভাবে দিয়ে প্রশ্ন করলে একটা অ্যাডভার্ব পাওয়া যায় এবং তাকে বলা হয় অ্যাডভার্ব অফ ম্যানার। কোথায় দ্বারা প্রশ্ন করলে অ্যাডভার্ব অফ প্লেস পাওয়া যায়, কখন দ্বারা প্রশ্ন করলে অ্যাডভার্ব অফ টাইম পাওয়া যায়, এবং কেন দ্বারা প্রশ্ন করলে অ্যাডভার্ব অফ রিজন পাওয়া যায়। তাহলে আমরা আরেক নজরে দেখে আসি এবং শুনে নেই। একটা বাক্যের ভার্বকে আমরা কে বা কারা দিয়ে প্রশ্ন করলে সাবজেক্ট পাই, কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাই, কিভাবে দিয়ে প্রশ্ন করে ম্যানার, কোথায় দিয়ে প্রশ্ন করে প্লেস, আর কখন দিয়ে প্রশ্ন করে টাইম, এবং কেন দিয়ে প্রশ্ন করলে উত্তর হিসেবে পাওয়া যায় রিজন বা অ্যাডভার্ব অফ রিজন। সো এই পার্টগুলো যদি আপনি বুঝে থাকেন, তাহলে আপনার জন্য এখন অনুবাদ চর্চার সময় শুরু হয়ে গেছে। সো আমরা আলোচনা করব প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ব্যবহার করে অনুবাদ চর্চা। সেটা কেমন হতে পারে। তার আগে এই যে সুন্দর সুন্দর বাক্যগুলো, এগুলো অনুবাদ করার আগে আপনাকে একটা প্রাথমিক প্রস্তুতি নিতে হবে। সেই ধৈর্য আছে তো? যদি থাকে তাহলে আমার সাথে খাতায় লিখতে থাকুন, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ব্যবহার করে অনুবাদ চর্চা করতে গেলে কি কি শিখতে হবে, কি কি জানতে হবে। পুরো আলোচনা আগে লিখব, তারপর আমরা অনুশীলন করব, এবং এটাই মেথড, এটাই পদ্ধতি। তাহলে আমরা শুরু করি। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ব্যবহার করে অনুবাদ চর্চার জন্য আমাদের কি কি জানতে হবে। প্রথমে আপনাকে জানতে হবে যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স কোন ক্ষেত্রে ব্যবহার হয়। মূলত বর্তমানের সাধারণ ঘটনা, বর্তমানের সাধারণ ঘটনা। শুধু কি এইটুকুই না, এছাড়াও অভ্যাসগত কোনো কর্ম। আচ্ছা, সেটা অতীতেরও হতে পারে, বর্তমানের হতে পারে। তার চেয়ে আমরা লিখবো চিরন্তন সত্য,
চিরন্তন সত্য। শুধু এতটুকুই না, এর সাথে আরো থাকবে যে ঐতিহাসিকভাবে বা ঐতিহাসিক কোনো সত্য ঘটনা, ঐতিহাসিক সত্য ঘটনা, এতটুকু না, আরো আছে বৈজ্ঞানিকভাবে সত্য প্রমাণিত হয়েছে এরকম ভাবে কোনো ঘটনা যদি পাই, সেই ঘটনা, এবং যা সচরাচর ঘটে বা সদা ঘটে এরকম ঘটনা যদি বুঝায়, তাহলে আমরা বুঝে নেব সেটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তাহলে আমরা আরেকবার ক্ষেত্রগুলো বুঝে নেই। যখন কোনো বাংলা বাক্য পড়ে মনে হবে সেটা বর্তমানের সাধারণ ঘটনা, কিংবা চিরন্তন সত্য, কিংবা ঐতিহাসিকভাবে সত্য, কিংবা সায়েন্টিফিক্যালি ট্রুথ বা বৈজ্ঞানিকভাবে সত্য, কিংবা এমন ঘটনা যা নিয়মিতই ঘটে, এমনটাই ঘটে, আগেও এমন ঘটতো, এখনো এমন ঘটে, হয়তো ভবিষ্যতেও এমনই ঘটবে, এই ঘটনাগুলোকে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের আওতায় নিয়ে এসে ইংলিশে লিখব। এখন আসেন আমরা এর ট্রান্সলেশন করতে গেলে স্ট্রাকচারটা কেমন হবে, ডিপেন্ড করবে কোন ভয়েসে আছে। যদি বাক্যটি অ্যাক্টিভ ভয়েসে থাকে তাহলে আমরা সাবজেক্ট নেই আগে, তারপর আমরা ভার্বের প্রেজেন্ট ফর্ম নেই, এটাই V1, এরপর আমরা অবজেক্ট নিব, অবজেক্ট না থাকলে কমপ্লিমেন্ট নিব, কমপ্লিমেন্ট না থাকলে অ্যাডভার্বিয়াল নিব, কিছু না থাকতেই পারে। হ্যাঁ, মূল কথা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট কমপ্লিমেন্ট বা বাকি অংশ। আর যদি বাক্যটি পেসিভ ভয়েসে থাকে সেই ক্ষেত্রে আপনাকে প্রথমে অবজেক্ট নিতে হবে, তারপর আপনাকে বি ভার্ব হিসেবে, পেসিভ ভয়েসে অবজেক্টের পর বি ভার্ব লাগে, বি ভার্ব হিসেবে অ্যামিজার নিতে হবে, এরপর আপনাকে নিতে হবে মূল ভার্বে পাস্ট পার্টিসিপল। এইটুকু জরুরি। এরপরে যে বাইটাই থাকবে এটা আহামরি জরুরি না, কারণ কাজটি কার দ্বারা হয় সেটা যদি আমি বুঝাতে চাই তাহলে আমি বাই দিব, আর বুঝাতে না চাইলে তো আমি বাই কি দিব না, এটাই সিস্টেম, তাই না? আচ্ছা, তাহলে আমরা আরেকবার দেখে নেই। বর্তমানের কোনো সাধারণ ঘটনা বুঝালে, কিংবা ঐতিহাসিকভাবে সত্য ঘটনা বুঝালে, কিংবা চিরন্তন সত্য বুঝালে, কিংবা যে ঘটনা নিয়মিত ঘটে এমন যদি বুঝায়, সেই বাক্যগুলোকে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের অধীনে নিয়ে অনুবাদ করব। সেক্ষেত্রে যদি বাক্যটি অ্যাক্টিভ ভয়েসে থাকে তাহলে আমরা স্ট্রাকচার হিসেবে নিব প্রথমেই বাক্যের সাবজেক্ট, তারপরে অবশ্যই তো ভার্বের প্রেজেন্ট ফর্ম, এরপরে আমরা অবজেক্ট নিব বা কমপ্লিমেন্ট নিব বা অ্যাডভার্বিয়াল নিব। আর যদি বাক্যটি পেসিভ ভয়েসে থাকে তাহলে আমরা প্রথমে বাক্যের অবজেক্টকে নিয়ে আসব, তারপর আমরা বি ভার্ব হিসেবে অ্যামিজারকে নিব, এরপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপলকে নিব। এটাই তো ঘটনা। চলেন এই ঘটনাকে কেন্দ্র করে আগে দুইটা ছোট বাক্য শিখি, তারপরে আমরা বড় বাক্যে যাব। আচ্ছা, সো আমি দুইটা ছোট বাক্য লিখলাম। একটা হলো যে আমরা 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 গ্রীষ্মকালে আমাদের কক্ষে পাখা ব্যবহার করি। একদম সহজ একটা বাক্য দিয়ে শুরু করলাম। এটা নিয়মিত ঘটনা, গ্রীষ্মকাল আসলেই পাখার ব্যবহারটা বেশি হয়, অন্য কালেও হয়। আপনি ধরেন না গ্রীষ্মকালে গরম, সুতরাং গ্রীষ্মকালে পাখার ব্যবহার হয়। তাহলে এখানে সবার আগে আপনাকে আগে বাক্যের ভার্ব খুঁজতে হবে। হোয়াট ইজ দ্য ভার্ব অফ দ্য সেন্টেন্স? দ্য ভার্ব অফ দ্য সেন্টেন্স ইজ ব্যবহার করি। এবং দেখেন এটা আপনি প্রতি গ্রীষ্মকালেই ব্যবহার করেন, সুতরাং এটা ঘটনা, নিয়মিত ঘটনা, এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এখন যদি আমি ভার্বটাকে প্রশ্ন করি যে কে ব্যবহার করে, উত্তর কি আসে? যে আমরা। এই আমরাটা হলো সাবজেক্ট। ওকে, কি ব্যবহার করি, উত্তর হলো পাখা, এটা হলো কি অবজেক্ট। ভার্বকে কে বা কারা দিয়ে প্রশ্ন করে সাবজেক্ট, কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে হলো অবজেক্ট। ওকে, কোথায় ব্যবহার করি, কোথায়? আমাদের কক্ষে, এটা হলো অ্যাডভার্ব অফ প্লেস। এবার আসি কখন ব্যবহার করি, উত্তর হলো গ্রীষ্মকালে, এটা হলো অ্যাডভার্ব অফ কি বলেন? টাইম। তো আপনার নিয়ম হচ্ছে সাবজেক্ট ভার্ব অবজেক্টকে আগে ব্যবহার করা। তো আমি নিলাম আমার সাবজেক্ট হচ্ছে কে? আমরা, উই। খেয়াল করে যান। এবার ভার্ব কি? ইউজ, ব্যবহার করি। কি ব্যবহার করি? পাখা, ফ্যান। ফ্যান না দিয়ে আমি দিব ফ্যানস। কেন? কারণ ফ্যান একটি কমন নাউন, কমন নাউনকে বাক্যে নরমালি প্লুরাল হিসেবে ব্যবহার করা দরকার হয়। সো উই ইউজ ফ্যানস, আমরা ফ্যান ব্যবহার করি। তাহলে আমার সাবজেক্ট নেওয়া হলো, ভার্ব নেওয়া হলো, অবজেক্ট নেওয়া হলো। এবার লক্ষ্য করুন সাবজেক্ট ভার্ব অবজেক্ট বাদেও এই বাক্যে দুইটা অংশ আছে। একটা
সময় আছে গ্রীষ্মকালে, আর একটা স্থান আছে আমাদের কক্ষে। তো নিয়ম হচ্ছে যে আপনি সাবজেক্ট ভার্ব অবজেক্ট নেওয়ার পর যত বাড়তি অংশ আছে সেগুলো আপনি সব পেছনে বসাই দিবেন, এটাই নিয়ম। তার মানে আমি লিখবো উই ইউজ ফ্যানস ইন আওয়ার রুম ইন দা সামার, এভাবে লেখার কথা ছিল। কিন্তু আমি বলি বাক্যের সাবজেক্ট ভার্ব অবজেক্ট ছাড়াও যদি বাড়তি কোনো অংশ থাকে বা অ্যাডভার্বিয়ালস থাকে, সব অতিরিক্ত অংশকে বাক্যের একদিকে না ব্যবহার করে কিছু অংশ প্রিন্সিপাল ক্লোজের শুরুতে লিখব আর কিছু অংশ প্রিন্সিপাল ক্লোজের শেষে লিখব, তাতে একটা ব্যালেন্স থাকে, তাতে বাক্যের সৌন্দর্য বৃদ্ধি পায়। আমি কি বুঝাতে পারছি? মানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট বাদে বাকি যে অ্যাডভার্বিয়াল গুলো থাকে আপনি চাইলে সবগুলো বাক্যের পেছনে লিখে দিতে পারেন, কিন্তু এতে বাক্যের সৌন্দর্য বাড়ে না, বরং কমে। সেক্ষেত্রে আপনার যেটা করা উচিত, অতিরিক্ত অংশগুলো বা অ্যাডভার্বিয়াল গুলোকে ভাগ করতে হবে। কিছু অংশ আপনি সাবজেক্টের আগে নেবেন, কিছু অংশ আপনি অবজেক্টের পরে দিবেন, তাতে একটা ব্যালেন্স থাকে। এখন আপনার মনে প্রশ্ন আসতেছে যে কোনটা আগে নিব আর কোনটা পরে নিব, তাই তো? কোনো সমস্যা নেই, আপনি যে অতিরিক্ত অংশটাকে সিরিয়াল অনুযায়ী আগে পাবেন ওরে আপনি আগেই রাখবেন, আর যারে আপনি পরে পাবেন তারে আপনি বাক্যের পরেই দিবেন। তাহলে প্রথমে কি পাইলাম? গ্রীষ্মকালে। তাহলে যদি আমি বাক্যের শুরুতে লিখি যে ইন সামার, গ্রীষ্মে, ঋতুর নামের পূর্বে আর্টিকেল দা দেয়া যায় কিংবা উজ্জ্ব রাখাও যাবে, এটা কমা চিহ্ন দিতে হবে। সেক্ষেত্রে প্রিন্সিপাল ক্লোজের আগে কোনো পার্ট হলে কমা দিতে হবে, ইন সামার। এবার আরেকটা কি আছে? আমাদের কক্ষে, এখানে আমি লিখে দিলাম যে ইন আওয়ার, ওকে, আপনি কক্ষের জন্য রুম লিখতেই পারেন, আমাদের কক্ষে। এখন আপনি খেয়াল করেন, মনোযোগ দিয়ে দেখেন, আমি এই ফ্রেজটার শুরুতেও প্রেপোজিশন ইন ব্যবহার করেছি, এই ফ্রেজের শুরুতেও আমি একটা প্রেপোজিশন ব্যবহার করেছি। আপনাকে মাথায় রাখতে হবে যতবার প্লেস এবং টাইম ব্যবহার করবেন ততবারই তাদের সামনে উপযুক্ত একটা প্রেপোজিশন দিতেই হবে। আবারও বলি, একটা বাক্যে সময় বা স্থানকে যতবার ব্যবহার করবেন ফ্রেজ হিসেবে, ততবারই তাদের পূর্বে আপনাকে কোনো না কোনো একটা প্রেপোজিশন ব্যবহার করতে হবে। ঠিক আছে? তাহলে এই জন্য আমরা সামারের পূর্বে ইন দিয়েছি, ঋতুর নামের পূর্বে ইন বসে, আর কক্ষের ভেতরে বোঝানোর জন্য এখানে ইন বসে। কাকতালীয় ভাবে দুইটা প্রেপোজিশন এক হয়েছে, তার মানে এই না যে সবসময় দুই প্রেপোজিশন এক হবে, জাস্ট ব্যবহার অনুযায়ী প্রেপোজিশন বসবে। তাহলে আমার সেন্টেন্সটা হলো ইন সামার উই ইউজ ফ্যানস ইন আওয়ার রুম, গ্রীষ্মে আমরা আমাদের কক্ষে পাখা ব্যবহার করি। একদম খুব সহজ এটা বাক্য ছিল। ওকে, এবার আসেন যদি আমি বাক্যটাকে এভাবে চেঞ্জ করে দেই, গ্রীষ্মকালে আমাদের কক্ষে পাখা ব্যবহার করা হয়। মনোযোগ দেন, পুরো ক্লাসটা পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখলে অনেক কিছু শিখতে পারবেন। গ্রীষ্মকালে আমাদের কক্ষে পাখা ব্যবহৃত হয়। এই যে বাক্যটা, এই বাক্যটা পড়েই আপনারা হয়তো বুঝে গেছেন যে কারো দ্বারা ব্যবহার করা হয়, মানে এটা পেসিভ ভয়েস। আচ্ছা, ধরে নিলাম আপনি এখনো বুঝতে পারেননি এটা পেসিভ ভয়েস, তার মানে কি? তার মানে আপনার মনে প্রশ্ন জমে গেল যে পেসিভ ভয়েস হলে আমি বুঝবো কিভাবে, আমি কেমন করে বুঝবো যে এটা পেসিভ ভয়েস, তাই না? সেক্ষেত্রে আমি কিভাবে বুঝবো? সেক্ষেত্রে আপনি এভাবে চিন্তা করেন, এখানে বাক্যের ভার্বটা হলো ব্যবহৃত হয়। ফাইন, আমি যদি এই ভার্বটাকে প্রশ্ন করি যে কি ব্যবহৃত হয়, কি ব্যবহৃত হয়, উত্তর কি আসে? পাখা। আর আপনারা জানেন কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে উত্তর হিসেবে অবজেক্ট পাওয়া যায়, তো পাখা হলো অবজেক্ট। ফাইন, অবজেক্ট পাইছেন। এবার আপনি প্রশ্ন করেন তো কে ব্যবহার করে, পাখাটা কে ব্যবহার করে? উত্তর আছে? উত্তর নাই, তার মানে এখানে সাবজেক্ট নাই। বিষয়টা কি দাঁড়ালো এবার? এবার বিষয়টা দাঁড়ালো যে ভার্বের পূর্বে যিনি বসে আছেন তিনি সাবজেক্ট না, তিনি হলেন অবজেক্ট। যদি আপনারা মুখস্থ বিদ্যায় বিশ্বাসী হন তাহলে এভাবে মনে রাখতে পারেন যে ভার্বের পূর্বে যদি অবজেক্ট থাকে সেটা পেসিভ ভয়েস, আর ভার্বের পূর্বে যদি সাবজেক্ট থাকে সেটা অ্যাক্টিভ ভয়েস। আবারও বলি, যদি আপনি মুখস্থ বিদ্যায় আগ্রহী হন তাহলে মনে রাখবেন ভার্বের পূর্বে অবজেক্ট থাকলে সেটা পেসিভ, আর ভার্বের পূর্বে সাবজেক্ট থাকলে সেটা অ্যাক্টিভ। আর যদি আপনি মুখস্থ বিদ্যা পছন্দ না করেন, ন্যাচারাল ওয়েতে শিখতে চান, তাহলে জীবনে এত পেইন নেওয়ার দরকার নেই। নর্মালি চিন্তা করবেন, কোন একটা ঘটনা কেউ
নিজে ঘটাচ্ছে নাকি ঘটনাটা কোনো কিছুর প্রভাবে ঘটতেছে? যদি মনে হয় কেউ নিজেই ঘটায়, অ্যাক্টিভ। আর যদি মনে হয় কোনো কিছুর প্রভাবে ঘটে, প্যাসিভ। ভার্ব দেখেই বোঝা যায় অ্যাক্টিভ নাকি প্যাসিভ। আমি যদি বলি যে লিখি, লিখি, এটা অ্যাক্টিভ। আর যদি বলি লেখা হয়, প্যাসিভ। আমি যদি বলি শুনি, অ্যাক্টিভ। আর যদি বলি শোনানো হয়, প্যাসিভ। আমি যদি বলি যে তৈরি করি, এটা অ্যাক্টিভ। যদি বলি তৈরি করা হয়, হয়ে গেল কি প্যাসিভ। কথা কি বুঝলেন? ভার্ব দেখে আপনি বুঝবেন অ্যাক্টিভ নাকি প্যাসিভ। তাহলে এখানে কিন্তু ব্যবহার করি যদি বলি তাহলে অ্যাক্টিভ হইতো, এখানে বলছে ব্যবহৃত হয়, তার মানে এটা কি প্যাসিভ। ক্লিয়ার? আচ্ছা, এবার আসেন, গ্রীষ্মকালে আমাদের কক্ষে পাখা ব্যবহৃত হয়। ঘটনা সত্য এবং নিয়মিত ঘটনা, সুতরাং এই বাক্যটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আছে। এখন জাস্ট পেসিভ ভয়েস, ওকে, নো প্রবলেম। আপনি জানেন যে পেসিভ ভয়েসের জন্য আমরা কি করি, আগে অবজেক্ট নেই, তারপরে অ্যামিজার নেই, তারপর ভি3 নেই। তার মানে আমার শুধু এই প্রিন্সিপাল ক্লোজটুকু কিন্তু পরিবর্তন হবে, তাই না ভাই? শুধু প্রিন্সিপাল ক্লোজ পরিবর্তন হবে। তাহলে আমি কি করলাম, এটাকে মুছে দিলাম। এখন আমি পেসিভ ভয়েসে লিখবো যেহেতু, তাহলে আমি পেসিভ ভয়েস অনুযায়ী লিখবো। আমার পেসিভ ভয়েস করতে গেলে প্রথমে অবজেক্ট লাগবে। এখানে অবজেক্ট কোনটা? পাখা, তার মানে ফ্যানস, কমন নাউন প্লুরাল করতে হবে। অবজেক্টের পরে আমাকে বি ভার্ব হিসেবে অ্যামিজার নিতে হবে। ফ্যান যেহেতু প্লুরাল নাম্বার, তাহলে নিব আমি আর। এবার আমাকে কি করতে হবে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল নিতে হবে। ব্যবহার করার ইংলিশ কি? ইউজ। তাহলে হয়ে গেল কি ইউজড। বাক্যটা আগের মতোই আছে, শুধু প্রিন্সিপাল ক্লোজটা পেসিভ ভয়েস হয়ে গেছে। তার মানে দ্য সেন্টেন্স ইজ ইন সামার ফ্যানস আর ইউজড ইন আওয়ার রুম। খেয়াল করেছেন? তার মানে কোনো বাক্য অ্যাক্টিভ ভয়েসে থাক আর প্যাসিভ ভয়েসে থাক এটা বিষয় না, বাক্যের অ্যাডভার্বিয়ালস গুলো একদিকে না ব্যবহার করে আপনারা ভাগ করে দিবেন, কিছু অংশ আগে কিছু অংশ পরে। তাহলে আমরা শেষবারের মতো একটু বুঝে নেই, যদি কোনো বাক্য পড়ে, যদি কোনো ঘটনা দেখে মনে হয় এটা বর্তমানের সাধারণ ঘটনা, কিংবা এটা চিরন্তন সত্য, কিংবা এটা ঐতিহাসিকভাবে সত্য, বৈজ্ঞানিকভাবে সত্য, অভ্যাসগত কর্ম, সেটি হবে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এরপর তাকে ইংলিশে লিখতে গেলে সবার আগে আপনি খেয়াল করবেন ঘটনাটা কেউ নিজেই ঘটায় নাকি ঘটনাটা কোনো কিছুর কারণে ঘটে। যদি মনে হয় কোনো কিছু দ্বারা ঘটে, প্যাসিভ, আর কেউ ঘটায়, অ্যাক্টিভ। অ্যাক্টিভ মানে সাবজেক্ট ভার্বের প্রেজেন্ট ফর্ম অবজেক্ট, প্যাসিভ মানে আগে অবজেক্ট, তারপরে অ্যামিজার, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল। এইবার আমরা চলেন কিছু অ্যাডভান্স এক্সাম্পলে যাব। এগুলো তো একদম বেসিক লেভেলের বিষয়। আশা করি আপনারা এইটুকু খাতায় তুলে নিয়েছেন। যদি এখনো কেউ তুলে না থাকেন তাহলে ঝটপট এর স্ক্রিনশট নিয়ে রাখেন। আশা করি নিয়েছেন। এবার আসেন, এটা আমরা আরেকবার দেখে নেই। একটা বাক্যের ভার্বকে কে বা কারা দিয়ে প্রশ্ন করে সাবজেক্ট, কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট, কিভাবে দিয়ে প্রশ্ন করলে অ্যাডভার্ব অফ ম্যানার পাওয়া যায়, কোথায় দিয়ে প্রশ্ন করলে অ্যাডভার্ব অফ প্লেস পাওয়া যায়, কখন দিয়ে প্রশ্ন করলে অ্যাডভার্ব অফ টাইম পাওয়া যায়, আর কেন দিয়ে প্রশ্ন করলে পাওয়া যায় অ্যাডভার্ব অফ রিজন। যদি তাই হয় তাহলে এবার চলেন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ব্যবহার করে অনুবাদ চর্চা করে আসি। শুরু হোক এই বাক্যটি দিয়ে। একদম ভয় পাবেন না, আপনাকে সহজ করে বোঝানোর দায়িত্ব আমার। আপনার দায়িত্ব শুধু পূর্ণ মনোযোগ রাখা। আমার কথায়, আমার দিকে, বোর্ডের দিকে পূর্ণ মনোযোগ দিতে হবে। অন্যদিকে এদিক সেদিক তাকালে আপনি বুঝবেন না, এটাই স্বাভাবিক। এখানে যে সেন্টেন্সটি আছে কি লেখা আছে আমরা একটু দেখে নেই। যে সেই নির্জন দ্বীপটিতে সূর্যাস্তের পরে কিংবা রাতের আধারে একদল জলের দস্যু পর্যটকদের কাছ থেকে মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নিতে অস্ত্র দিয়ে হামলা চালায়। একটু কঠিন লাগতেছে, বাট বিলিভ মি, এটা আপনার লাইফের সবচেয়ে সহজ বাক্য হবে। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। এই বাক্য যত বড় হোক, আপনার কাজ হলো আগে বাক্যের ভার্ব খুঁজে বের করা। হোয়াট ইজ দ্য ভার্ব? আপনি একটু চ্যাট বক্সে, কমেন্ট বক্সে লিখেন তো এই বাক্যের ভার্ব বা ক্রিয়া কোনটা, দেখি কারা লিখতে পারেন। সময় কিন্তু 10 সেকেন্ড। 10 সেকেন্ডের মধ্যে লিখতে হবে এই বাক্যের ভার্ব কোনটা। দ্রুত লিখবো, এই বাক্যের ভার্ব কোনটা। হুইচ ইজ দ্য ভার্ব অফ দ্য সেন্টেন্স? ভার্ব কোনটা? এই বাক্যের ভার্ব অনেক থাকতে পারে, কিন্তু আসল ভার্ব হলো হামলা চালায়। রাইট, হামলা চালায়, হামলা চালায়, এটাই হলো আসল ভার্ব। রাইট। শোনেন, একটা বাক্যে কত শত ক্রিয়া থাকতে পারে, কত ভার্ব থাকতে পারে, তার কোনো শেষ নেই। কিন্তু আপনি সবাইরে তো খুঁজবেন না।
আপনি তো খুঁজবেন শুধু তারে যে সম্পূর্ণ করে আপনারে, তাই না? এখানেও তাই, আপনি খুঁজবেন সেই ক্রিয়াকে যেই ক্রিয়াটা অর্থের দিক থেকে সম্পূর্ণ পরিপূর্ণ, যাকে ইংলিশে বলা হয় ফাইনাইট ভার্ব, বাংলায় বলা হয় সমাপিকা ক্রিয়া। সেটা আবার কি জিনিস? যেমন ধরেন আমি বললাম জানতে কিংবা জানিয়া কিংবা জানতে জানতে কিংবা জেনে, এইগুলো বললে একটা জানার ইচ্ছা হয় যে জানতে কি, জানিয়া কি। আরে ভাই জানতে জানতে কি এটা তো বলো, ইচ্ছা হয় কিন্তু। তার মানে এগুলো ইনকমপ্লিট ভার্ব। বাট আমি যদি বলি যে আমি জানি, জানি শব্দটা কিন্তু পরিপূর্ণ। এরকম একটা পরিপূর্ণ ক্রিয়া আপনাকে আগে খুঁজে বের করতে হবে। এখানে পরিপূর্ণ ক্রিয়াটি হচ্ছে হামলা চালায়। ঠিক ধরেছেন। এই যে আপনি ভার্বটা পেয়ে গেছেন, তার মানে আপনি লাখপতি, আপনি কোটিপতি, কারণ আপনি এখানে সবই করতে পারবেন সলভ। এবার আপনি ছোট্ট করে ভার্বকে প্রশ্ন করেন, কে যেন হামলা চালায়, উত্তর পেয়ে যাবেন সাবজেক্ট। প্রশ্ন করেন কাকে যেন হামলা চালায় বা কার উপর যেন হামলা চালায়, উত্তর পেয়ে যাবেন অবজেক্ট। তাহলে আমি আগে প্রশ্ন করি কে বা কারা এই হামলা চালায়, উত্তর আসতেছে যে একদল জলের দস্যু। তার মানে এই পুরো অংশটা হলো আমার বাক্যের কি বলেন সাবজেক্ট। পুরো অংশটা হলো বাক্যের কি সাবজেক্ট। আচ্ছা, এবার যদি আমি ভার্বকে প্রশ্ন করি যে কাকে হামলা চালায়, অবজেক্ট দরকার। কাকে হামলা চালায়, উত্তর কিন্তু নেই। তার মানে এই বাক্যের অবজেক্ট নেই। নেই, ওকে, না থাকলে আমরা কি করব, নিব না। জীবনে অনেক কিছু ছাড়াই জীবন চলতে পারে, সাহস করে এগিয়ে যেতে হবে। সাবজেক্ট পেয়েছেন, ভার্ব পেয়েছেন, তাই তো? ওকে, এবার আপনার খুঁজতে হবে কি অ্যাডভার্ব অফ ম্যানার, প্লেস, টাইম, রিজন, তাই না? ওকে, ভার্বকে প্রশ্ন করেন কিভাবে হামলা চালায়, কিভাবে যেন হামলা চালায়, উত্তর হলো অস্ত্র দিয়ে হামলা চালায়। এই যে অস্ত্র দিয়ে, এটা হলো অ্যাডভার্ব অফ ম্যানার। কারণ আপনি জানেন যে ভার্বকে কিভাবে দ্বারা প্রশ্ন করলে উত্তর হিসেবে যা পাওয়া যায় তার নাম অ্যাডভার্ব অফ ম্যানার। এই যে আপনাকে বলছি মনোযোগ দিতে হবে, এদিক সেদিক তাকানো যাবে না, নো, মনোযোগ দেন। কিভাবে হামলা চালায়, অস্ত্র দিয়ে, এটা হলো অ্যাডভার্ব অফ ম্যানার। এবার যদি প্রশ্ন করি আচ্ছা এরা কেন হামলা চালায়, উত্তর কি আসে ভাই? উত্তর হলো পর্যটকদের কাছ থেকে মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নিতে। তার মানে এই কেন দিয়ে প্রশ্ন করলে উত্তর হিসেবে যা পাই তার নাম হয় অ্যাডভার্ব অফ রিজন। অ্যাডভার্ব অফ কি বলেন? রিজন। আচ্ছা, এবার যদি আমি প্রশ্ন করি তারা কখন হামলাটা চালায়, উত্তর হলো যে সূর্যাস্তের পরে কিংবা রাতের আধারে। এটা হলো টাইম। কখন দিয়ে প্রশ্ন করলে টাইম পাওয়া যায়। এখন যদি প্রশ্ন করি যে তারা কোথায় হামলা চালায়, উত্তর হলো সেই নির্জন দ্বীপটিতে। এটা হলো অ্যাডভার্ব অফ প্লেস। বুঝে গেলেন? বুঝতেছেন সব? তাহলে একটা বাক্যের ভার্বকে কে কারা দিয়ে প্রশ্ন করে সাবজেক্ট, কি কাকে দিয়ে প্রশ্ন করে অবজেক্ট, কখন দিয়ে প্রশ্ন করে টাইম, কিভাবে দিয়ে প্রশ্ন করে ম্যানার, কেন দিয়ে প্রশ্ন করে রিজন, কোথায় দিয়ে প্রশ্ন করলে পাওয়া যায় কি প্লেস। এবার আসেন আমরা এটাকে ইংলিশে অনুবাদ করি। একটা বাচ্চাদের নিয়ম আছে, এভাবেই বলবো। আপনারা কি বাচ্চা তাই? ব্যাপারটা সেটা না, আগে একটু বোঝেন। মানে একটা প্রাইমারি লেভেলের রুল আছে, সেটা হলো কোন বাংলা বাক্যকে ইংলিশে অনুবাদ করার নিয়ম হচ্ছে আগে বাক্যের সাবজেক্ট নিতে হয়, তারপর ভার্ব নিতে হয়, এরপর অবজেক্ট নিতে হয়, তারপর ম্যানার, এরপর প্লেস, এরপর টাইম, এরপর রিজন। তো চলেন আমরা এই প্রাইমারি লেভেলের রুল ফলো করে এই বাক্যটাকে আগে অনুবাদ করে দেখি কেমন হয়। ওকে, তাহলে প্রথমে আমরা কি নিব? সাবজেক্ট নিব। তাহলে আমার সাবজেক্টকে একদল জলের দস্যু, মানে জলদস্যু। আমি একটু আমার মতো করে লিখেছি, হ্যাঁ। তাহলে একদল জলের দস্যু, তাহলে আমি লিখব যে গ্যাং অফ পাইরেটস, জলের দস্যু বা জলদস্যু। সাবজেক্ট পেলাম। এবার আসেন ভার্ব দরকার। ভার্ব কোনটা? হামলা চালায়। হ্যাঁ, সিনিয়র নিতে নন ফাইনাল ভার্ব, আমার ফাইনাল ভার্ব হচ্ছে হামলা চালায়। আপনারা খেয়াল করে দেখেন সূর্যাস্তের পরে কিংবা রাতের আধারে হামলা চালায়, তার মানে এই ঘটনাটা একদিনের ঘটনা না, এটা প্রতিদিনই ঘটে। সুতরাং এটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, এবং যেহেতু তারা নিজেরাই হামলা চালায়, এটা অ্যাক্টিভ ভয়েস। সাবজেক্ট নিয়েছি। এবার কি নিব? ভার্ব। ভার্ব কি? হামলা চালায়। হামলা চালানোর ইংলিশ কি?
যা দিবেন তাই হবে। অ্যাটাক, হ্যাঁ অ্যাটাক হবে। তাহলে আমি লিখলাম যে অ্যাটাক। এস যুক্ত করে দিলাম। কেন কেন এস যুক্ত করলাম? এর কারণ হলো আমার এটা হলো সাবজেক্ট। হ্যাঁ, একটা সাবজেক্ট যত বড়ই হোক না কেন আপনি প্রথম নাউন অনুসারে ভার্ব বসাবেন। একটা সাবজেক্ট যত বড়ই হোক ভার্ব বসাবেন প্রথম নাউন অনুসারে। তাহলে আমার প্রথম নাউন কিন্তু পাইরেটস না, প্রথম নাউন হলো গ্যাং। গ্যাং কয়টা? একটা। তার মানে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের এই সাবজেক্টটা হলো থার্ড পারসন এবং একটা দল মানে সিঙ্গুলার নাম্বার। আর আপনারা জানেন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় মূল ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়। দ্যাট ইজ ওয়াই আমরা এখানে অ্যাটাক এর সাথে এস যুক্ত করেছি। আপনি চাইলে অ্যাটাক অনও লিখতে পারেন, কিন্তু হামলাটা কার উপর চালিয়েছে সেটা এখানে বলা নাই। এই জন্য আমি অন দিয়ে কি করব, শুধু অ্যাটাক্স দিলাম। আচ্ছা, হামলা চালায়। এবার আপনি এটাকে অনেক ভাবে লিখতে পারেন, অনেক ভাবে লিখতে পারেন। তাহলে আমি লিখলাম সহজ করে একটু, আ গ্যাং অফ পাইরেটস অ্যাটাক, হামলা চালায়। এবার সাবজেক্ট হয়েছে, ভার্ব হয়েছে, এবার অবজেক্ট। অবজেক্টটা কি? অবজেক্ট এখানে নাই, তাহলে কি করব? নিব না। এখন আসলে ম্যানার, ম্যানার কোনটা বলেন? ম্যানার, ম্যানারটা কি? ম্যানারটা হচ্ছে যে কিভাবে দিয়ে প্রশ্ন করছিলাম, কিভাবে হামলাটা চালায়? উত্তর হলো অস্ত্র নিয়ে। তার মানে আমার কাজ হলো এখন এই ম্যানারকে ইংলিশে অনুবাদ করা। কোন দিক থেকে তার অনুবাদ করব? পেছন থেকে। ম্যানার, প্লেস, টাইম, রিজন যা কিছু আছে সব অনুবাদ করবেন পেছন দিক থেকে। তাহলে অস্ত্র দিয়ে, দিয়ে ইংলিশ কি? উইথ। তো আমি লিখলাম যে উইথ। এবার কি দিয়ে? অস্ত্র। তো ধর আমি লিখলাম যে আর্মস, অস্ত্র দিয়ে। তাহলে আমার অ্যাডভার্ব অফ ম্যানার কিন্তু হয়ে গেল ভাই। ধৈর্য নিয়ে একটু দেখবেন প্লিজ। এবার আসে ম্যানারের পর যেন আমরা কি নিব? প্লেস নিব আমরা। কোথায় হামলা চালায়? কোথায়? উত্তর হলো সেই নির্জন দ্বীপটিতে। এটা হলো প্লেস। নিশ্চয়ই মনে আছে, একটু আগে বলেছিলাম প্লেস বা টাইমের পূর্বে আপনাকে প্রেপোজিশন কিন্তু বসাতে হবে। সেই নির্জন দ্বীপটিতে ওইখানে হামলা চালায়, একটা প্রেপোজিশন লাগবে। প্রেপোজিশন কি দিব? এখন আপনি ইন দিতে পারেন, আবার অনও দিতে পারেন, এখানে একটা ক্ষেত্র আছে, দেয়া যায়। তাহলে আমি লিখলাম যে ইন অথবা অন। আচ্ছা, সেই নির্জন দ্বীপে। তাহলে সেই মানে দা নির্জন দ্বীপ মানে আনইনহ্যাবিটেড বা ডেজার্টেড, ডেজার্টেড আইল্যান্ড, সেই নির্জন দ্বীপে। একটু ধৈর্য নিয়ে দেখে যান, সব বুঝবেন। তাহলে এটা হয়ে গেল আমার কি? প্লেস। এখন আপনার সাদা মনে কাঁদে নেই, প্রশ্ন হলো স্যার অন দিলেন কেন? তাই না? আসলে হামলা তো চালায় দ্বীপের উপরই, দ্বীপের অধিবাসীদের উপরই। সেই অর্থে ইনের চেয়ে এখানে অন মোর পারফেক্ট। সত্যি মোর পারফেক্ট। ইন দিলেও হবে, অন দিলে বেশি ভালো হবে। কার উপর হামলা চালায় এটা বোঝানোর জন্য অন দেয়া হয়। হ্যাঁ, মানুষ নাই তাতে কি, দ্বীপের উপরই হামলা চালায়, তাই অন দিবেন। আমরা এবার বুঝে গেছেন তাই না? আচ্ছা, ইন অর অন দ্য ডেজার্টেড আইল্যান্ড। ম্যানার হয়ে গেল, প্লেস হয়ে গেল। এবার আমার কি লাগবে ভাই? আমার লাগবে টাইম। কখন? উত্তর হলো সূর্যাস্তের পরে কিংবা রাতের আধারে। লিখতে হবে কোন দিক থেকে? পেছন দিক থেকে। আচ্ছা, তাহলে এখানে দুইটা সময়, একটা হলো সূর্যাস্তের পরে কিংবা রাতের আধারে। যে কোনো ফ্রেজকে পেছন থেকে লিখবেন, কিন্তু ভুলে গেলে চলবে না যার উল্লেখ করা আছে আগে তার অনুবাদটা আগে করতে হবে। প্রথমে কি রাতের কথা বলছে? না, প্রথমে বলছে সূর্যাস্তের পরে। তার মানে আমি এই সময়টাকে পেছন থেকে লিখবো, তারপর ওইটা। বাট লিখতে হবে আপনাকে পেছন থেকে, পরে। তাহলে পরের ইংলিশ কি যেন ভাই? আফটার। তো আমি লিখলাম আফটার দা সানসেট। আফটার দা সানসেট। সান আর সেটকে আলাদা করলে তখন এটা একটা ক্লোজ হয়ে যাবে, আর এখন সানসেট এটা ফ্রেজ হয়ে গেছে। আফটার দা সানসেট, সূর্যাস্তের পরে। এটা হলো আমার একটা পার্ট। এবার কিংবার জন্য আমি কি লিখবো? অর। এবার কি বলছে? রাতের আধারে। তার মানে কি রাতের আধারের মধ্যে? আরে হ্যাঁ, এখানে মধ্যে বলা নাই, বাট আপনাকে ধরে নিতে হবে, কারণ আপনি হতে চান রাইটার। রাইটারদের প্রধান শক্তি হলো ইমাজিনেশন পাওয়ার, কল্পনা শক্তি থাকতে হবে। রাতের আধারে মানে রাতের অন্ধকারের মধ্যে। মধ্যে ইংলিশ কি? ইন না? ইনই লিখবো। ওকে, ইন, মধ্যে। এবার আধার, দ্য ডার্কনেস অফ নাইট। আমি বুঝতে পারছি আপনি এক কথায় লিখতে পারবেন দ্য ডার্ক নাইট, কিন্তু তাতে সৌন্দর্য বাড়বে না। ইন দ্য ডার্কনেস অফ নাইট লিখেন, রাতের আধারে। তাহলে আফটার দ্য সানসেট অর ইন দ্য ডার্কনেস অফ নাইট, এটা হলো আমার টাইম। এবার আমার কি দরকার ভাই? রিজন দরকার, তাই না? ওকে,
কেন তারা হামলা চালায়? উত্তর হলো পর্যটকদের কাছ থেকে মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নিতে। অনুবাদ করতে হবে কোন দিক থেকে? পেছন থেকে। ম্যানার, প্লেস, টাইম, রিজন কিংবা বাক্যের যে কোনো পার্ট যখন একটা ফ্রেজে রূপান্তর হবে, অনুবাদ করতে হবে কোন দিক থেকে? পেছন দিক থেকে। মনে রাখবেন এটা। ছিনিয়ে নিতে, তয়াকারে তে, যেখানেই তয়াকারে তে সেখানে টু, টি ও টু যোগ হবে। আচ্ছা, তাহলে আমি লিখলাম টু। এবার ছিনিয়ে নেওয়ার ইংলিশ কত কিছু হয়। আপনি টেক অ্যাওয়েও লিখতে পারেন, স্নেইস অ্যাওয়ে লিখতে পারেন। সো আমি লিখলাম স্নেইস অ্যাওয়ে। ছিনিয়ে নিতে। ওকে, কি ছিনিয়ে নিবে? এবার আসেন মূল্যবান জিনিসপত্র। তাহলে আমি লিখব যে ভ্যালুয়েবল রিসোর্সেস, জিনিসপত্র ইংলিশ এমনি আপনি গুডস থিংসও লিখতে পারেন। আমি রিসোর্সেস দিলাম, সম্পদ বুঝাইলাম। এবার থেকে ইংলিশ কি? ফ্রম, থেকে। এবার কার থেকে? পর্যটক, দা টুরিস্ট। এটা আমার কি হলো ভাই? ভাই, ভাইয়েরা, বোনেরা, দাদারা, দিদিরা, এটা কি হলো? রিজন। তাহলে আমার নিয়ম অনুযায়ী সাবজেক্ট ভার্ব অবজেক্টের পর ম্যানার, প্লেস, টাইম, রিজন ফাইনালি আমি লিখেছি। তাহলে বাক্যটা কি হলো? আ গ্যাং অফ পাইরেটস অ্যাটাকস উইথ আর্মস অন দ্য ডেজার্টেড আইল্যান্ড আফটার দ্য সানসেট অর ইন দ্য ডার্কনেস অফ নাইট টু স্নেচ অ্যাওয়ে ভ্যালুয়েবল রিসোর্সেস ফ্রম দ্য টুরিস্ট। আমি যা লিখেছি এটা শেষ কথা না। আপনাদেরকে আমি শুরুতেই বলেছিলাম, যদি ধৈর্য নিয়ে থাকেন, আমি শুরুতেই বলেছিলাম যে এটা হলো বাচ্চাদের নিয়ম। আপনারা কি বাচ্চা? না। এই যে আমাদের সাথে যুক্ত হয়েছে নিয়ামুল কবির, মাসুম বিল্লাহ ভাই, আরিফুল ইসলাম আরিফ, এমডি জিশান, অনুপ, আপনারা কি বাচ্চা? একদমই না। অনেকে বাচ্চার বাবা আছেন, মা আছেন। সো বাচ্চার বাবা মা হওয়ার পর যদি বাচ্চাদের মতো ইংলিশ লিখেন তাহলে তো হাসবে মানুষ, ঠিক কিনা? ঠিক। এই জন্য এবার চলেন বাচ্চারা কেমনি ইংলিশ লিখে তা তো দেখলাম, এবার বাচ্চার বাপ হলে, বাচ্চার মা হলে কেমনি লিখবে সেটা একটু দেখে আসি। যারা এতক্ষণ ধরে এটা লিখতে পারেননি, খাতায় তুলতে পারেননি, তারা একটা ঝটপট স্ক্রিনশট নিয়ে রাখেন যেন পরবর্তীতে খাতায় নোট করতে পারেন। দ্রুত একটা স্ক্রিনশট নিয়ে রাখেন। নিয়েছেন? ওকে, ডান। এবার আসেন আমরা এই বাক্যটাকে মডিফাই করব। কেমনে আবার মডিফাই করব? শোনেন, অনুবাদ হচ্ছে একটা আর্ট, সৌন্দর্য। আমি সবসময় বলি দ্য আর্ট অফ ট্রান্সলেশন, দ্য আর্ট অফ রাইটিং। অনুবাদ একটা সৌন্দর্য। সৌন্দর্যের জন্য কোনো সুনির্দিষ্ট নিয়ম থাকে না। সৌন্দর্য যে যার মতো করে ফুটিয়ে তুলতে পারে। যেমন ধরেন আমার এই টি শার্টের দুইটা বাটন আছে, আমি চাইলে তো এই বাটনটাকে সুন্দর করে এখানে অ্যাটাচ করে দিতে পারি, পারি কি না? পারি। তাতে কি আমার গা থেকে টি শার্ট খুলে যাবে? যাবে না। কেন দেয়নি? আমার কাছে মনে হচ্ছে এটা আমার আর্ট, তো আমি এটা খুলে রাখছি। তো সৌন্দর্য বা আর্ট কখনো নিয়ম দিয়ে হয় না। তবে হ্যাঁ, খেয়াল রাখতে হবে আপনার আর্ট যেন এমন না হয় যেটা অন্যের ক্ষতি করে, সমাজকে কলুষিত করে। অনুরূপভাবে রাইটিং এর ক্ষেত্রে আপনার আর্ট যেন এমন না হয় যে বাক্যের মেইন থিম হারিয়ে গেছে কিংবা গ্রামাটিক্যালি ইনকারেক্ট হয়েছে, সেটা যেন আবার না হয়। চলুন সবকিছু ঠিকঠাক রেখে আর্টকে ফুটিয়ে তোলা যায়, সেন্টেন্সকে আর্টিস্টিক করা কিভাবে যায় সেটা আমরা একটু দেখে আসি। চলেন আমরা দেখে আসি। সো এইখানে যে সেন্টেন্সটা আছে, আমাদের নিয়ম ছিল আমরা আগে সাবজেক্ট নিব, তারপর ভার্ব নিব, অবজেক্ট নিব, ম্যানার, প্লেস, টাইম, রিজন। প্রথমত এই নিয়মে চলবে। এইবার আমি বলেছিলাম এই যে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট মিলে আপনার কি যেন এটা প্রিন্সিপাল ক্লোজ, তাই না? রাইট। আমি বলছিলাম প্রিন্সিপাল ক্লোজের একদিকে সব অ্যাডভার্বিয়াল না লিখে কিছু অ্যাডভার্বিয়াল এই প্রিন্সিপাল ক্লোজের আগে বসাবো আর কিছু আমরা পরে বসাবো, তাহলে ব্যালেন্স থাকে একটা। বিপদটা এখানেই যে কোনটা আগে নিব আর কোনটা পরে নিব তা তো আমি জানি না, আমিও জানি না, মানে আগে থেকে বলতে পারবো না, সেন্টেন্স দেখে বলতে পারবো। আপনিও পারবেন, ধৈর্য নিয়ে একটু দেখেন। সেক্ষেত্রে আপনি খেয়াল করেন, মূল ঘটনা হলো জলদস্যুর দল অস্ত্র দিয়ে হামলা চালায়। আচ্ছা, কোথায় হামলা চালায়? নির্জন দ্বীপে, তাই না? তার মানে
আমি যদি প্রিন্সিপাল ক্লোজের পরে প্লেসটাকে বসাই দেই, তাহলে দেখেন অর্থটা কিন্তু সুন্দর হয়, যে জলদস্যুর দল ওই দ্বীপে হামলা চালায়, ঠিক কি না? অর্থটা সুন্দর আসে না? আসে। তো আমি কিন্তু অনুমান থেকে এখানে প্লেসটা দিলাম। এই পার্টগুলোকে যে কোনো জায়গায় বসানোর স্বাধীনতা আপনার আছে। তাহলে আমার প্রিন্সিপাল ক্লোজের পরে আমি প্রথমে প্লেস দিলাম, তারপরে আমি একটু লিখতে পারি ওকে নির্জন দ্বীপে হামলা চালায় কিভাবে? অস্ত্র দিয়ে। তাহলে আমি প্লেসের পরে ম্যানারটা ঢুকাই দিলাম। তাহলে অর্থটা কি হলো? যে জলদস্যুর দল নির্জন দ্বীপে অস্ত্র দিয়ে হামলা চালায়। সুন্দর অর্থ আসতেছে। কিন্তু এখন দুইটা জিনিস বাকি আছে, কখন হামলাটা চালায় আর কেন চালায়, তাই না? আমি ওই দুইটাকে প্রথমে যদি নেই, প্রথমে টাইমটা নিলাম যে রাতের আধারে বা সূর্যাস্তের পরে, তারপরে আমি রিজনটাকে দিলাম যে পর্যটকদের কাছ থেকে জিনিসপত্র ছিনিয়ে নিতে, তারপরে আমি বললাম জলদস্যুর দল অস্ত্র দিয়ে হামলা চালায় দ্বীপে। খারাপ শোনায় না কিন্তু। তাহলে আমি কি করলাম? আমি ভাবলাম যে সব একদিকে না লিখে প্রিন্সিপাল ক্লোজের আগে আমি টাইম নিলাম আর রিজন নিলাম, পরে আমি প্লেস আর ম্যানার নিলাম। আরে ভাই বুঝতে পারছি আপনি কি চাচ্ছেন, আমি জানি আপনি চাচ্ছেন যে এটার কোনো নিয়ম নাই। আপনি কেন টাইম আর রিজন আগে দিলেন তার কোনো নিয়ম নেই? নিয়ম আছে, আমি দিব, বাট আমি আগে আপনাকে ন্যাচারালি রেডি করব, মুখস্থ বিদ্যা দিয়ে না। আপনি আগে ফিল করা শেখেন, এই ফিল করানো শেখার কাজটা আমি করব। তাহলে আমরা আগে যেভাবে ফিল করলাম সেই অনুযায়ী, মানে এই স্ট্রাকচার অনুযায়ী এই বাক্যটাকে একবার সাজায় দেখি কেমন হয়। রেডি তো আপনারা? রেডি হন। প্রথমে আমি কি নিব যেন? টাইম নিব। খেয়াল করেন আমি দুইবার লিখতেছি, আপনাদের কষ্টের কিছু নেই, শুধু দেখবেন। প্রথমে আমি টাইমটা নিব। তো আমার এই বাক্যে টাইম কোনটা লেখা তো আছে, টাইম কোনটা? আফটার থেকে শুরু করে নাইট পর্যন্ত। আমি অত্যন্ত ধৈর্যের সাথে লিখলাম যে আফটার দ্য সানসেট or in the darkness of night. ওকে, টাইম লিখলাম। টাইমের পরে কি নিতে বলছে? রিজন। তো আমার রিজন কোনটা যেন? টু স্নেচ আওয়ার ভ্যালুয়েবল রিসোর্সেস ফ্রম দ্য টুরিস্ট। ওকে দিলাম। আমি লিখে দিলাম যে টু স্নেচ অ্যাওয়ে ভ্যালুয়েবল resources from the tourists. আমার দুইটা অংশ নেওয়া শেষ। এখন আমি এটা কমা চিহ্ন দিয়ে আমার প্রিন্সিপাল ক্লোজকে লিখব, দিলাম। এবার আমি প্রিন্সিপাল ক্লোজকে ঢোকাই দেব। আমার প্রিন্সিপাল ক্লোজ যেন কোনটা? প্রিন্সিপাল ক্লোজ যেন কোনটা? প্রিন্সিপাল ক্লোজ হচ্ছে এটা, এই যে সাবজেক্ট, এই যে ভার্ব। তাহলে আমি লিখে দিলাম a gang of pirates এবার attacks a gang of pirates attacks ওকে, সাবজেক্ট নিলাম, ভার্ব নিলাম। এবার অবজেক্ট তো এখানে ছিল না, তাই নিব না। এখন আমি কি নিব? প্লেস আর ম্যানার নিব। প্লেস কোনটা? কোথায় হামলা চালায়? উত্তর হলো সেই নির্জন দ্বীপে। তাহলে আমি লিখব এইটা, অন দ্য ডেজার্টেড আইল্যান্ড। তো আমি লিখে দিলাম অন দ্য ডেজার্টেড আইল্যান্ড। এবার আমি কি নিব? ম্যানার নিব। ম্যানার কিভাবে? অস্ত্র দিয়ে, উইথ আর্মস। এত সহজ না ভাই রাইটিং। 2 মিনিটের ধৈর্য নিয়ে রাইটিং জীবনে শেখা যাবে না, এটা মাথায় রাখবেন। যারা 2 মিনিট 3 মিনিট পর পর হারায় যায়, পড়াশোনা থেকে উঠে যায়, এদের জন্য আর যাই হোক ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং কখনো হবে না। যারা ঠাডা পড়া মুখস্থ বিদ্যায় বিশ্বাসী, যারা মনে করে আমি বিসিএস পরীক্ষার্থী, আমি কেন ফ্রি হ্যান্ড রাইটিং শিখবো স্যার, আমারে আপনি ফিচার রাইটিং শেখান, স্যার আমারে এসে শেখান, স্যার আমারে লেটার শেখান, স্যার আমারে সামারি শেখান, এগুলো জীবনেও কিছু শিখতে পারে না।
আপনি লিখিত পরীক্ষার্থী মানে আপনার প্রথম দায়িত্ব, ইউর ফার্স্ট এন্ড ফরমোস্ট ডিউটি ইজ লার্নিং ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং। মুক্তভাবে ইংলিশে লিখতে পারলে আপনি দুনিয়ার যে কোনো পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন, সেটা আইএলটিএস থেকে শুরু করে বিসিএস বলেন আর ব্যাংক বলেন। দুঃখের বিষয় আমরা ফ্রি হ্যান্ড শিখতে চাই না, আমরা শিখতে চাই ঠাডা পড়া মুখস্থ বিদ্যা কিংবা ঠাডা পড়া ফরম্যাট। এটাই বাস্তব, দুঃখের সাথে বললাম, রাগ ক্ষোভের সাথে বললাম। তাহলে আমাদের পুরো সেন্টেন্সটা কি হলো আমরা একটু দেখে নেই। ও অনেকেই কমেন্ট করেছেন, সবার কমেন্টগুলো আমি দেখতে পাচ্ছি স্ক্রিনে, আসলে রিপ্লাই দেওয়া হচ্ছে না কারণ আমি ঢুকে গেছি একটা পাগলামিতে। পাগলামি হলো যে আমি শেখাবো সবাইকে ফ্রি হ্যান্ড রাইটিং যা জানি, এই পাগলামিতে ঢুকে গেছি। যাদের কমেন্ট পড়তে পারতেছি না মনে কষ্ট নেবেন না, বাট আমি প্রত্যেকের মন্তব্যগুলো দেখি, ভাবি যে হাজার হাজার লক্ষ লক্ষ অমনোযোগী শিক্ষার্থীদের মধ্যে কয়েক শত মনোযোগী শিক্ষার্থীও আছে, এটা আমি দেখি। তাহলে আপনারা খেয়াল করেন, উপরের বাক্যটাও হয়েছে, নিচের বাক্যটাও কিন্তু হয়েছে। আপনারা এবার চুজ করেন কোনটা আপনাদের কাছে স্মার্টার মনে হচ্ছে। হুইচ ইজ দ্য স্মার্টার সেন্টেন্স? উপরেরটা 1 আর নিচেরটা 2। আপনারা বলবেন, আমি কিছু বলবো না। 1 আর 2 এই দুটার মধ্যে কোন সেন্টেন্সটা তুলনামূলক সুন্দর হয়েছে? সবাই লিখবেন প্লিজ। টু বেটার। ওকে, আমরা 1 নম্বর বাক্যটাকে অবহেলা করতে পারি না, তবে 2 নম্বর বাক্যটি এত সুন্দর হয়েছে যে এটা আমরা অ্যাপ্রিশিয়েট না করেও পারি না। উই কান্ট বাট অ্যাপ্রিশিয়েট ইট। কেন? এখানে একটা রিদম চলে আসছে, অর্থের একটা টান, একটা ম্যাচ করতেছে শব্দগুলো, একটা সাথে আরেকটার কানেকশনটা সুন্দর হয়েছে। আফটার দ্য সানসেট অর ইন দ্য ডার্কনেস অফ নাইট, সূর্যাস্তের পরে কিংবা রাতের অন্ধকারে, টু স্নেচ অ্যাওয়ে ভ্যালুয়েবল রিসোর্সেস ফ্রম দ্য টুরিস্ট, পর্যটকদের কাছ থেকে মূল্যবান সম্পদ ছিনিয়ে নিতে বা নেয়ার লক্ষ্যে, আ গ্যাং অফ পাইরেটস অ্যাটাকস অন দ্য ডেজার্ট আইল্যান্ড উইথ আর্মস, একদল জলদস্যু অস্ত্র নিয়ে সেই নির্জন দ্বীপে আক্রমণ চালায়, হামলা চালায়। সুন্দর একটা অর্থ হয়েছে। এখন আসেন আসল কথায়। স্যার এইবার আমাকে বলেন, মানে আপনার মনের কথা, যে স্যার এইবার আমাকে বলেন আপনি কেমন করে বুঝলেন টাইম আর রিজনটা আগে নিলে ভালো শোনাচ্ছে, তাই তো? বিশ্বাস করেন আমি আগে থেকে জানতাম না যে এই বাক্যের টাইম আর রিজনটা আগে নিলে ভালো শোনায়। এটা জানা যায় না, এটা আপনা আপনি আসবে। স্যার কবে আসবে? আসবে, বলছি তো আসবে, কবি আসবেই একদিন, আপনাকে লেগে থাকতে হবে। আপনি ঠিকই কিছুদিন পর বুঝবেন যে কোনটার সাথে কোনটা দিলে ভালো হয়। তারপরেও স্যার একটু নিয়ম শেখানো যায় না? যায়, বাট সেগুলো কোনো কাজে আসবে না। না আসুক, নিয়মটা বলেন। ওকে, বলতেছি শোনেন। নিয়মটা হলো আমার যে অতিরিক্ত অংশটা আগে আছে আমি তাকে আগে নিব। যেমন আগে কি আছে বলেন? প্লেস। তারপর কি আছে? টাইম। আপনি চাইলে আগে প্লেস আর টাইম নেবেন, মাঝখানে আপনি প্রিন্সিপাল ক্লোজ ঢোকাই দিবেন। এরপরে আপনি কি করবেন? বাকি যা আছে এরপরে কে আছে? রিজন। তো আপনি রিজনকে নেবেন, আর এরপরে কে আছে? ম্যানার, ম্যানারকে নেবেন। অর্থাৎ প্রিন্সিপাল ক্লোজের আগে যারা আছে তাদেরকে আপনি আগে রাখবেন, প্রিন্সিপাল ক্লোজের পরে যারা আছে তাদেরকে আপনি পরেই রাখবেন। এটা নিয়ম। কিন্তু আপনি দেখেন এই নিয়ম দিয়ে প্রয়োগ করলে বাক্যটা সুন্দর হবে না, তার চেয়ে প্রথম বাক্যটাই সুন্দর শোনাচ্ছে। এই জন্য আমি বারবার বোঝানোর চেষ্টা করতেছি, ভাই রুলস দিয়ে ট্রান্সলেশন শেখা যাবে না, রুলস দিয়ে রাইটিং হবে না, মুখস্থ বিদ্যা দিয়ে হবে না। থ্যাংক ইউ নুরুল আলম রঞ্জু সহ আরো যারা আছেন। এবার চলেন আমরা পরের বাক্যে যাই। মনে আছে তো? মনে করাই দিচ্ছি। ভার্বকে কে বা কারা দিয়ে প্রশ্ন করলে সাবজেক্ট পাওয়া যায়, কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়, কিভাবে দিয়ে প্রশ্ন করে ম্যানার, কোথায়, প্লেস, কখন, টাইম, কেন, রিজন। কে, এই কে, কারা, সাবজেক্ট, কি, কাকে, অবজেক্ট, কিভাবে, ম্যানার, কোথায়, প্লেস, কখন, টাইম, কেন, কেন, রিজন। এটা আপনার গাথা থাকতে হবে এখানে, তাহলে আপনি পারবেন। এবার আসেন আমরা এই বাক্যটাতে যাই। একই বাক্য, বাট এটা প্যাসিভ ভয়েস হয়ে গেছে।
সেই নির্জন দ্বীপটিতে সূর্যাস্তের পরে কিংবা রাতের আধারে পর্যটকদের কাছ থেকে মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নিতে অস্ত্র দিয়ে একটি অতর্কিত হামলা চালানো হয়। একটা হামলা চালানো হয়। তাহলে বলেন তো এটা অ্যাক্টিভ নাকি প্যাসিভ? এটা যারা বলতে পারবেন আমি ধরে নিব তাদের পুরো ক্লাসে অনেক মনোযোগ ছিল। দ্রুত আমাকে বলতে হবে এই বাক্যটি অ্যাক্টিভ ভয়েস আর প্যাসিভ ভয়েস এর মধ্যে কোন ভয়েস? দ্রুত, এটা অ্যাক্টিভ নাকি প্যাসিভ, প্যাসিভ নাকি অ্যাক্টিভ? সাবাস সাবাস। যেহেতু সবাই লিখেছে এটা প্যাসিভ ভয়েস, তার মানে আমার সত্যি এখন এটা অনুভব করতে ভালো লাগছে যে প্রত্যেকেই পুরো ক্লাসটা মনোযোগ দিয়েছে। প্যাসিভ কেন, প্যাসিভ কেন, প্যাসিভ কেন জানালো হলো হয়ও। দাদা মনে হয় হিন্দি লিখছে, আমি তো বুঝি না। আচ্ছা হিন্দি তো প্যাসিভ হবে, আচ্ছা প্যাসিভ হবে, এটা রাইট, প্যাসিভ হবে। তাহলে যদি প্যাসিভ হয় সেই অনুযায়ী আমরা এটাকে ট্রান্সলেট করব, বাট প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সেরই প্যাসিভ হবে। ঘটনা আগের মতো। প্রথমে যেন আমরা কি লিখছিলাম ওই বাক্যটার? প্রথমে আমরা লিখেছিলাম কি মনে আছে? টাইমটা লিখেছিলাম, তারপর রিজন লিখেছিলাম, তারপর প্রিন্সিপাল ক্লোজটা লিখেছিলাম, এরপর প্লেস লিখেছিলাম, তারপরে ম্যানার লিখেছিলাম। মনে আছে না? ওইটা এখানেও হবে, শুধু প্রিন্সিপাল ক্লোজটা আগের বাক্যে অ্যাক্টিভ ছিল, এখানে হবে প্যাসিভ। মানে পরিবর্তনটুকু এই জায়গায় যে একটি অতর্কিত হামলা চালানো হয়, এটাই হলো আমার প্রিন্সিপাল ক্লোজ, এবং এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের প্যাসিভ ভয়েস। লাগে অবজেক্ট লাগবে। অবজেক্টটা কোনটা? একটা অতর্কিত হামলা। অতর্কিত হামলা মানে কি? একটা সাডেন অ্যাটাক, হঠাৎ করে হামলা, জানি না শুনি না, হুট করে হামলা করে দিলাম, এটাই হচ্ছে অতর্কিত হামলা। কোনটা আমার? এটা। আচ্ছা, তার এই অতর্কিত হামলার জন্য আমি আগে লিখলাম যে সাডেন অ্যাটাক, সাডেন অ্যাটাক। আগের বাক্যে আমি অ্যাটাক বানানটা ভুল লিখছিলাম কিনা জানি না, অ্যাটাক বানান আসলে এটা হবে, ডাবল টি এস সি কে। আচ্ছা, লিখলাম অবজেক্ট। প্যাসিভ করতে গেলে অবজেক্টের পরে বি ভার্ব লাগবে, এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, বি ভার্ব হিসেবে অ্যামিজার হবে। তাহলে এখানে কি হবে? ইজ। এবার মূল ভার্বের পাস্ট পার্টিসিপল চালানো, চালানোর ইংলিশ কি? অপারেট। তাহলে আমি লিখবো এখানে অপারেটেড। তাহলে আমার এই বাক্যের প্রিন্সিপাল ক্লোজ কিন্তু হয়ে গেল। হ্যাঁ, ওকে। আ সাডেন অ্যাটাক ইজ অপারেটেড, একটা অতর্কিত হামলা চালানো হয়, এটা আমার প্রিন্সিপাল ক্লোজ। ভাই, প্রিন্সিপাল ক্লোজটা ঠিকঠাক রেখে বাক্যের বাকি যে অংশগুলো আছে, ম্যানার, প্লেস, টাইম, রিজন, ওগুলোর আপনি কোথায় বসাবেন এটার কোনো নির্দিষ্ট নিয়ম নাই। আপনার ভাল লাগলে আপনি আগে বসান, ভাল লাগলে আপনি পিছে বসান, শুধু সুন্দর একটা অর্থ হলেই হলো। তাহলে আমার টাইমটা ছিল আগে, কি টাইমটা কি ছিল? সূর্যাস্তের পরে কিংবা রাতের আধারে। তাহলে আমি কি লিখবো সেটা? তার জন্য আমি লিখবো যে সূর্যাস্তের পরে কিংবা রাতের আধারে, মানে আগেটার মতো করে, যে আফটার দা সানসেট, সূর্যাস্তের পরে, অর ইন দ্য ডার্কনেস অফ নাইট, কিংবা রাতের আধারে। ওকে, লিখলাম। টাইমের পরে রিজন লিখবো, কেন? ওই জিনিসপত্র ছিনিয়ে নিতে, যে ইন অর্ডার টু বা উইথ আ ভিউ টু, বা শুধু টু, স্ন্যাচ অ্যাওয়ে, ছিনিয়ে নিতে। কি ছিনিয়ে নিতে? ভ্যালুয়েবল রিসোর্সেস, কাদের কাছ থেকে? ফ্রম দা টুরিস্টস। সংক্ষেপে লিখলাম। এবার আমি বাকিটুকু লিখবো কি? প্লেস আর ম্যানার। তাহলে অপারেট করে কোথায়? অন বা ইন, অন অথবা ইন দা ডিজার্টেড আইল্যান্ড। যেহেতু বাক্যটা এর আগে লিখছি তাই এখন একটু অমনোযোগী হয়ে লিখলাম আইল্যান্ড। এবার আসেন কি দিয়ে? অস্ত্র দিয়ে, উইথ আর্মস। বলে না ওই কিরে মধু, মধু রসমালাই, ওখানে রসমালাই না, রসমালাই এখানে। যদি আপনার জীবনের লক্ষ্য থাকে তাহলে আপনার রসমালাই এখানে, আর যার জীবনের লক্ষ্য নাই সে সবকিছুতে রসমালাই খুঁজে পায়।
যে কোনো একটা ভাইরাল ইস্যু হলে রসমালাই, কিন্তু যারা জিনিয়াস তাদের রসমালাই এখানে, তাদের মধু এখানেই। সেন্টেন্সটা কি হচ্ছে দেখেন, সেন্টেন্সটা হয়েছে after the sunset or in the darkness of night to snatch away valuable resources from the tourists, a sudden attack is operated in the deserted island with arms. ও আচ্ছা, ঠিক আছে, আপনারা কি বুঝতেছেন? আমাকে জানাবেন। সো এই ছিল আমাদের প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ব্যবহার করে অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েসের অনুবাদ চর্চা। এবার আসেন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করে অনুবাদ চর্চা করতে পারলে আপনি হাজার হাজার বাক্য সত্যি লিখতে পারবেন ইংরেজিতে। তার আগে আপনাকে জানতে হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কোন কোন ক্ষেত্রে ব্যবহার হয়, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহারের উদ্দেশ্য কি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার অ্যাক্টিভ ভয়েসে কেমন হয় কিংবা প্যাসিভ ভয়েসে কেমন হয়। এটা যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনার পক্ষে অনেক বাক্য গঠন করা সম্ভব, যেটা আমরা একটু পরেই যাব। আমরা আগে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে কিছু মৌলিক বিষয় আগে রপ্ত করে নেই। প্রথমে আসেন আমি কেমন করে বুঝবো একটা বাক্য প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, যেটা আপনারা আগে থেকে জানেন, নতুন করে জানার কিছু নেই। তবে ফাইন টিউনিং এর জন্য আমি লিখব বর্তমানের কোন চলমান ঘটনা। বর্তমানের কোন চলমান ঘটনা মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ক্রিয়ার শেষে তেসি, তেসো, তেসে, তেসেন এগুলো মুখস্থ না করলেও চলে, যদি আপনি মনে রাখতে পারেন বর্তমানের কোন চলমান ঘটনা মানেই হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। যখন বোঝাবুঝি শেষ তখন স্ট্রাকচার কেমন হবে, যদি বাক্যটি অ্যাক্টিভ ভয়েসে থাকে তাহলে স্ট্রাকচার হবে আগে সাবজেক্ট, তারপরে সাবজেক্ট পার্সন অনুযায়ী এম, ইজ, আর, নাউন, নাম্বার পার্সন অনুযায়ী এম, ইজ, আর, তারপরে আপনি মূল ভার্বের সাথে যোগ করে দিবেন আইএনজি, এরপরে আপনার প্রয়োজন অনুযায়ী আপনি অবজেক্ট নেবেন কিংবা কমপ্লিমেন্ট নেবেন কিংবা আপনি অ্যাডভার্বিয়াল নেবেন। এটা অ্যাক্টিভ ভয়েস। আর যদি আমি প্যাসিভ ভয়েসে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে রূপ দিতে চাই তাহলে আমাকে শুরুতে আগে অবজেক্ট নিতে হবে, তারপর আমাকে বিং যোগ করতে হবে। দ্যাট মিন্স এম থাকলে এম বিং, ইজ থাকলে ইজ বিং, কিংবা আর যদি আমি নিতে চাই তাহলে আমি নিব আর বিং। এরপরে আমার লাগবে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, তারপরে বাই নাকি টাই নাকি ভাই সেটা যা আসবে প্রয়োজন মতো দিয়ে দিবেন। ওকে, তাহলে এক নজরে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমরা বুঝলাম। বর্তমানে চলমান ঘটনা মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, অ্যাক্টিভ ভয়েস মানে সাবজেক্টের পরে আমি যার ভার্ব আইএনজি তারপর বাকি অংশ, আর প্যাসিভ মানে অবজেক্টের পর এম বিং, ইজ বিং, আর বিং প্লাস ভি3। মনোযোগ আছে তো? মনোযোগ দিবেন, অনেক কিছু আছে এখানে। এখন যদি আমি একটা বাক্য লিখে দেখাই, ছোট্ট একটা বাক্য লিখি যে আমি একটি চিঠি লিখতেছি। আমি জানি এটা আপনারা নাচতে নাচতে লিখতে পারবেন, বাট এখানে কথা আছে। আমি একটি চিঠি লিখিতেছি বা লিখতেছি, চলমান, প্রেজেন্ট কন্টিনিউয়াস। অ্যাক্টিভ নাকি প্যাসিভ? অ্যাক্টিভ, কারণ আমি তো লিখতেছি, সো এটা অ্যাক্টিভ। তো আমি সাবজেক্ট নিলাম আই, এবার এম, ইজ, এর মধ্যে এম, ভার্বের সাথে আইএনজি রাইটিং, অবজেক্ট আ লেটার, আই এম রাইটিং আ লেটার, ব্যাস হয়ে গেল। এইবার আমি এই বাক্যটাকে অন্যভাবে লিখি। আমি লিখলাম যে একটি চিঠি লেখা হচ্ছে। আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন চিঠি লেখার কাজটা চলমান, চলছেই। পাশাপাশি এও বুঝতে পেরেছেন চিঠিটা আপনা আপনি লেখা হচ্ছে না, বরং কারো দ্বারাই লেখা হচ্ছে। কার দ্বারা সেটা বলা না থাক, আপনি তো নিশ্চয়ই বুঝতেছেন কারো দ্বারাই লেখা হচ্ছে। তার মানে একই তো সে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তার উপর সে হলো প্যাসিভ ভয়েস। কারণ লেখা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আর কারো দ্বারা লেখা হচ্ছে, তার মানে এটা প্যাসিভ ভয়েস। কারো দ্বারা বলা না থাকলেও আপনি দেখেই বুঝবেন লেখা হচ্ছে মানে নিশ্চয়ই কারো দ্বারা, সো প্যাসিভ। তার মানে কি করার, কি আর করবেন,
প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের এই প্যাসিভ ভয়েসের স্ট্রাকচারটা ফলো করেন, একদম নাচতে নাচতে অনুবাদ হয়ে যাবে। কোন স্ট্রাকচার? এই যে এটা, প্রথমে আপনাকে অবজেক্ট নিতে হবে। অবজেক্ট কোনটা? একটা চিঠি। কেমনে বুঝলাম? কারণ ভার্বকে আপনি কি দিয়ে প্রশ্ন করেন, কি লেখা হচ্ছে? একটি চিঠি। ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়? তাহলে আমার অবজেক্ট হচ্ছে একটি চিঠি। ওকে, তাহলে আমি লিখলাম আ লেটার, একটি চিঠি। এবার আমার প্যাসিভ করতে গেলে অবজেক্টের পরে এম বিং, ইজ বিং, আর বিং লাগবে। হ্যাঁ, এখানে এটা ক্যাপিটাল লেটার হবে আমি জানি। এবার এম বিং, ইজ বিং, আর বিং এর মধ্যে আমি ইজ বিং নিলাম, কারণ সিঙ্গুলার নাম্বার। এবার মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। মূল ভার্ব কোনটা? লেখা। লেখার ইংলিশ কি? রাইট না? রাইটের পাস্ট পার্টিসিপল কি? রিটেন। তাহলে আমার সেন্টেন্সটা কি হলো? আ লেটার ইজ বিং রিটেন। হইছে? এবার চলেন আমি এই বাক্যটাকে একটু লেস টেস দিয়ে বাক্যটাকে বড় করে দিই। মানে কি? মানে এই বাক্যের মধ্যে লেস লাগাই দিব। লেজ লেজ কিভাবে? ধরেন আমি লিখলাম যে প্রধান উপদেষ্টাকে নিমন্ত্রণ করতে করতে একটি চিঠি লেখা হচ্ছে খুব সতর্কতার সাথে। বাক্যের লেজ একটু বেড়ে গেল না? প্রধান উপদেষ্টাকে নিমন্ত্রণ করতে খুব সতর্কতার সাথে একটি চিঠি লেখা হচ্ছে। ভয় পাবেন না, বাক্যের প্রিন্সিপাল ক্লোজটুকু আগে লিখবেন সব সময়। এবার দেখেন দুই দিকে দুইটা অতিরিক্ত অংশ আছে। অতিরিক্ত অংশ দুইটা দুই দিকে না থাকে একদিকেও থাকতে পারত, কোনো সমস্যা নেই। আপনি এখন কি করবেন? এটাকে প্রিন্সিপাল ক্লোজের আগে অনুবাদ করে দেন। যে কোনো অতিরিক্ত অংশকে, যে কোনো লেসকে, যে কোনো অ্যাডভার্বিয়ালকে অনুবাদ করতে হয় পেছন দিক থেকে। পেছনের পার্টটা কি? করতে। তে তের ইংলিশ কি? টু। এবার নিমন্ত্রণ করে ইংলিশ কি? ইনভাইট। এবার কাকে নিমন্ত্রণ করবে? প্রধান উপদেষ্টা, দা চিফ অ্যাডভাইজার। কমা চিহ্ন দিলাম। প্রিন্সিপাল ক্লোজের আগে কিছু মানে কমা দিতে হবে। এবার আরেকটা কি আছে? খুব সতর্কতার সাথে। আমি জাস্ট লিখে দিলাম ভেরি কেয়ারফুলি। হ্যাঁ, ওয়ান ওয়ার্ডে অনেক কিছু লেখা যায়, আগে শেখেন ভেরি কেয়ারফুলি। তাহলে আমার সেন্টেন্সটা কি হলো? To invite the chief advisor, a letter is being written very carefully. এভাবেই লেখা বড় হবে, এভাবেই সেন্টেন্স লং থেকে লঙ্গার থেকে লংগেস্ট হয়ে যাবে। যদি আপনি এটাকে ভালোবাসতে পারেন, পারবেন, শিখতে পারবেন, সম্ভব এটা। এবার আসেন, আমরা তো এলিমেন্টারি লেভেলের যা যা দরকার সেটা আমরা শিখলাম। এবার আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে ব্যবহার করে সত্যিকার অনুবাদ চর্চা করে আসি। চলেন। মনে আছে তো, একটা ভার্বকে কে বা কারা দিয়ে প্রশ্ন করলে উত্তর হিসেবে সাবজেক্ট পাওয়া যায়, কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়। ভার্বকে কিভাবে দ্বারা প্রশ্ন করলে যা পাওয়া যায় তার নাম অ্যাডভার্ব, এবং সেই অ্যাডভার্বের নাম অ্যাডভার্ব অফ ম্যানার। কোথায় দিয়ে প্রশ্ন করলে উত্তর হিসেবে অ্যাডভার্ব অফ প্লেস পাওয়া যায়। কখন দিয়ে? অ্যাডভার্ব অফ টাইম। কেন দিয়ে? রিজন। অর্থাৎ একটা বাক্যের মধ্যে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট ছাড়াও অনেকগুলো অতিরিক্ত অংশ থাকতে পারে, সেগুলো নরমালি অ্যাডভার্বিয়ালস এর কাজ করে। বাট কোন অ্যাডভার্বের নাম কি সেটা জানার জন্য আপনার জন্য একটা পদ্ধতি দেওয়া হয়েছে এখানে। পদ্ধতি কি? পদ্ধতি হলো আপনি একটা ভার্বকে শুধু প্রশ্নের উপর প্রশ্ন করে যাবেন। কিভাবে? ভার্বকে বলবেন এই কে করে এই কাজটা, উত্তর হিসেবে যে পাবেন সেটা সাবজেক্ট। এই সে এই কি করে, কি কি করে, এই কি দিয়ে প্রশ্ন করে অবজেক্ট পাবেন। তারপর প্রশ্ন করবেন কিভাবে কাজটা করে, কিভাবে দিয়ে প্রশ্ন করলে অ্যাডভার্ব অফ ম্যানার পাবেন। কোথায়? অ্যাডভার্ব অফ প্লেস। কখন? অ্যাডভার্ব অফ টাইম। কেন? অ্যাডভার্ব অফ রিজন। বাক্যের বিভিন্ন অংশকে বোঝার জন্য আপনার এই চারটা একটা অবশ্যই একটা অগ্রণী ভূমিকা পালন করবে, যদি আপনি পালন করাতে চান। সো ফাইন, এটাকে দিয়ে আমরা এখন একটা সেন্টেন্স দেখে আসি। এই তো সমস্যা, এই যে আমি একটা লং সেন্টেন্স দিলাম, এখন আপনি চাবেন কি ক্লাসটা না করতে? না, এত কঠিন বাক্য কেন? কঠিন দিয়েই শিখবেন। হ্যাঁ, কি আছে এখানে? অর্থনৈতিক দুরবস্থার এই কঠিন সন্ধিক্ষণে কিছু মানুষকে উৎসাহ দিতে রাজা
মানে কোন এক রাজা আর কি স্বতঃস্ফূর্ত ভাবে দেশের ভেতর বেশ কিছু অপ্রয়োজনীয় প্রকল্প বাস্তবায়ন করতেছে। কোন রাজা, কোন দেশ সেটা আমি জানি না, আমাকে জিজ্ঞেস করেন না। আমি আমার কল্পনা থেকে একটা বাক্য লিখছি। আপনার উদ্দেশ্য ইংরেজিতে অনুবাদ শেখা, আমার উদ্দেশ্য শেখানো। সেদিকে মনোযোগ দেই, কোন রাজা আর কোন দেশ এটা নিয়ে আমরা না ভাবি। এখানে এই বাক্যটাকে আপনি ইংলিশে অনুবাদ করতে গেলে, যে কোনো বাক্যকে ইংলিশে অনুবাদ করতে গেলে আপনার প্রথম কাজ হলো বাক্যের ভার্ব খুঁজে বের করা। হোয়াই ইজ দ্য ভার্ব? এখানে বাক্যের ভার্ব হলো বাস্তবায়ন করতেছে, বাস্তবায়ন করতেছে। এখন আপনার সাদা মনে কাঁদে নেই, আপনি বলবেন যে ভাই আরো তো ভার্ব আছে। হ্যাঁ, কোথায় ভার্ব? এই যে উৎসাহ দিতে, এটাও তো ভার্ব, কথা সত্য। কিন্তু উৎসাহ দিতে, এইটুকু যদি বলি উৎসাহ দিতে, এটা বললেই মনে হচ্ছে একটা অসম্পূর্ণ শব্দ বললাম। আপনার সেই ক্রিয়াটা দরকার যেটা অর্থের দিক থেকে পরিপূর্ণ, যেমন বাস্তবায়ন করতেছে, পরিপূর্ণ একটা ক্রিয়া। এটাকে ইংলিশে বলা হয় ফাইনাইট ভার্ব। তো আপনার ফাইনাইট ভার্বটাকে খুঁজবেন। ওকে, ভার্ব খুঁজে পাইলাম। এবার আপনার কাজ হলো ভার্বকে প্রশ্ন করে সাবজেক্ট, অবজেক্ট, ম্যানার, প্লেস, টাইম, রিজন যা আছে সব খুঁজে বের করা। তো আপনি ভার্বটাকে প্রশ্ন করেন কিভাবে, কিভাবে দিয়ে প্রশ্ন করলে উত্তর হিসেবে যা পাবেন তার নাম হবে কি অ্যাডভার্ব অফ ম্যানার, তাই না? আমি যদি প্রশ্ন করি, আগে সাবজেক্ট অবজেক্ট বের করি, যে বাস্তবায়ন করতেছে, কি বাস্তবায়ন করতেছে বলেন, কি বাস্তবায়ন করতেছে? উত্তর হলো বেশ কিছু অপ্রয়োজনীয় প্রকল্প। মনোযোগ দেন, ভার্বটাকে প্রশ্ন করবেন কি বা কাকে দিয়ে, তাহলে উত্তর হিসেবে অবজেক্ট পাবেন। কি বাস্তবায়ন করতেছে? বেশ কিছু অপ্রয়োজনীয় প্রকল্প, তার মানে এটা হলো আমার অবজেক্ট। এখন ভার্বকে প্রশ্ন করেন কে এই প্রকল্প বাস্তবায়ন করতেছে, কে, কে বা কারা? উত্তর হলো রাজা, রাজা মশাই। তার মানে রাজাই হলো বাক্যের কি সাবজেক্ট। আর কি লাগে? আপনি সাবজেক্ট পেয়েছেন মানে কর্তাকে পেয়েছেন, ভার্ব পেয়েছেন, আর অবজেক্ট মানে কর্মকে পেয়েছেন। কর্তা আছে, কর্ম আছে, জীবন আছে, সংসার চলছে, আর কি লাগে জীবনে, তাই না? আসলেই তো সাবজেক্ট ভার্ব অবজেক্টটা পেয়েছেন মানে আপনি বাক্যের মূল অংশ, প্রিন্সিপাল ক্লোজ পেয়ে গেছেন। তাহলে বাকিগুলো অ্যাডভার্বিয়াল। ওকে, কার নাম কি চলেন জেনে নেই। ভার্বকে আমি প্রশ্ন করি যে কিভাবে এই প্রকল্প বাস্তবায়ন করতেছে, কিভাবে? উত্তর হলো স্বতঃস্ফূর্ত ভাবে। এই কিভাবে দিয়ে প্রশ্ন করলে উত্তর হিসেবে যাকে পাই তার নাম অ্যাডভার্ব অফ ম্যানার। এবার প্রশ্ন করলাম যে কোথায় এই প্রকল্প বাস্তবায়ন করতেছে? উত্তর হলো দেশের ভেতর, এটার নাম হচ্ছে কি বলেন, প্লেস। আচ্ছা, এবার যদি প্রশ্ন করি যে কেন এই প্রকল্প বাস্তবায়ন করতেছে, কেন ভাই, কি দরকার? কারণ হলো, উত্তর হলো কিছু মানুষকে উৎসাহ দিতে, এটা হলো আমার রিজন। এবার প্রশ্ন করব কখন এই প্রকল্প বাস্তবায়ন করতেছে, কখন, কখন বলেন? উত্তর হলো অর্থনৈতিক দুরবস্থার এই কঠিন সন্ধিক্ষণে, এটা হলো আমার টাইম। তাহলে এই বাক্যের আপনি সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, ম্যানার, প্লেস, টাইম, রিজন সব যখন পেয়ে গেছেন, তখন মনোযোগ দিয়ে এটাকে ইংলিশে অনুবাদ করেন। কিভাবে করবেন? নিয়ম দুইটা, একটা হলো বাচ্চার নিয়ম, আর একটা হলো বাচ্চার বাবার নিয়ম বা বাচ্চার মায়ের নিয়ম। সেটা কি? বাচ্চাদের নিয়ম হচ্ছে প্রথমে সাবজেক্ট নিবে, তারপর ভার্ব নিবে, এরপর অবজেক্ট নিবে, এটা প্রিন্সিপাল ক্লোজ। তারপর অ্যাডভার্ব অফ ম্যানার, এরপর প্লেস, এরপর টাইম, এরপর রিজন। এটা হলো বাচ্চার নিয়ম। বাচ্চার বাপের নিয়ম একটু পরে আসতেছি, আগে বাচ্চার নিয়মটা আমরা সমাধান করি। বাচ্চার নিয়ম অনুযায়ী প্রথমে সাবজেক্ট নিতে হবে। সাবজেক্ট কে? সাবজেক্ট হচ্ছে রাজা, তো আমি লিখলাম দা কিং, রাজা। এবার ভার্ব, ভার্ব কোনটা? বাস্তবায়ন করতেছে, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এবং অবশ্যই অ্যাক্টিভ ভয়েস, কারণ রাজা নিজেই বাস্তবায়ন করতেছে। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচার কি? একটু আগে যে বুঝাইলাম, ভুলে গেছেন? ভুলে গেলে চলবে না। স্ট্রাকচার সাবজেক্টের পরে আমি যার প্লাস মূল ভার্বের সাথে আইএনজি। কিং এর পরে কি হবে? ইজ হবে। এবার বাস্তবায়ন করার অনেক ওয়ার্ড, তার মধ্যে আমি একটা দিলাম ইমপ্লিমেন্টস। হ্যাঁ, ইমপ্লিমেন্টিং। আরে ভাই টেনশন নিচ্ছেন কেন? আপনি ওয়ার্ড জানেন না, এই তো মেহুনা, আমি শেখাবো। আগে একটু লাইনে নিয়ে আসি, তো সব ওয়ার্ড শেখাবো, যা প্রয়োজনীয় সব আপনি শিখবেন, হতাশ হবেন না।
সাবজেক্ট পেলাম, ভার্ব পেলাম, মূল ভার্ব পেলাম, ইমপ্লিমেন্ট বাস্তবায়ন করা, বাস্তবায়ন করতেছে তাই ইমপ্লিমেন্টিং। এবার আমার অবজেক্ট দরকার, তাই না? কি বাস্তবায়ন করতেছে ভাই? বেশ কিছু অপ্রয়োজনীয় প্রকল্প, বেশ কিছু মানে সেভারেল, অপ্রয়োজনীয়, আননেসেসারি প্রকল্প, প্রজেক্টস। আমার প্রিন্সিপাল ক্লোজ হয়ে গেল। এখন কি? এখন প্রথমে ম্যানার, তারপর প্লেস, তারপর টাইম, তারপর রিজন। ঠিক আছে, তাহলে আমি আগে ম্যানার নিব। ম্যানার কোনটা? আগে শিখাইছি। ম্যানার কোনটা? ম্যানার হচ্ছে স্বতঃস্ফূর্ত ভাবে। ওকে, তাহলে আমি লিখে দিলাম স্পন্টেনিয়াসলি। স্পন্টেনিয়াসলি, স্বতঃস্ফূর্ত ভাবে। স্পেলিংটা হচ্ছে SPONTANEOUSLY। এখন ধরেন আপনি বলতে চান, স্যার আমি যদি স্বতঃস্ফূর্ত ভাবের ইংলিশ না জানি। কেন জানেন না? আপনি জানেন স্বতঃস্ফূর্ত ভাবে মানে কি? নিজের ইচ্ছায়। আপনি উইলিংলিও লিখতে পারেন, আরে ভাই আপনি হ্যাপিলিও লিখতে পারেন। কিছু লিখেন যা দ্বারা বুঝায় যে রাজার আগ্রহ আছে। হ্যাঁ সত্যি, থিম ঠিক রেখে যা লিখবেন তাই হালাল। সবসময় হালাল দিলে তো হবে না, হালালটাকে আরেকটু পরিপক্ক করার জন্য ওয়ার্ড শিখতে হবে, সেটা আমরা শেখাবো। একবার ম্যানার পাইছি না? ম্যানারের পরে কি হবে? প্লেস। প্লেস, প্লেস কোথায়? কোথায়? এই যে ম্যানার, এবার প্লেস, দেশের ভেতর। ওকে, আমি দেশের ভেতরের জন্য কি লিখবো? ইন দা দেশ। আরে হ্যাঁ, ইন দা কান্ট্রি, ওইটাই। তাহলে ইন দা কান্ট্রি বা ইনসাইড দ্য কান্ট্রি, দেশের ভেতরে। এটা হলো আমার প্লেস। এবার আমার টাইম দরকার। টাইম, টাইম কখন? কখন? প্লেসের পরে টাইম কখন? অর্থনৈতিক দুরবস্থার এই কঠিন সন্ধিক্ষণে। আচ্ছা, বলেছি যে কোনো ম্যানার, প্লেস, টাইম, রিজন বাক্যের যে কোনো পার্টকে, যে কোনো ফ্রেজকে অনুবাদ করতে হয় পেছন দিক থেকে। তাহলে পেছন দিক থেকে যদি অনুবাদ করি, কি যে আফসোস লাগছে, পেছন দিক থেকে অনুবাদ করলে এই কঠিন সন্ধিক্ষণে। এটা সময় না? সময় এবং স্থান, সময় এবং স্থানের পূর্বে প্রেপোজিশন দিতেই হবে। নিয়ে আসো একটা। টাইম এবং প্লেসের পূর্বে প্রেপোজিশন দিতেই হবে। তাহলে এই কঠিন সন্ধিক্ষণে সময়টা খুব নির্দিষ্ট, নির্দিষ্ট সময়ের পূর্বে অ্যাট বসে। তাহলে আমি দিলাম এখানে অ্যাট দিস হার্ড টাইম, at this critical moment, at this critical time, কিংবা at this critical juncture, এটাও লিখতে পারেন। এই কঠিন সন্ধিক্ষণ হয়েছে। এবার এই যে র, র পেছন থেকে আসবেন। টাইম, প্লেস, ম্যানার যে কোনো ফ্রেজকে অনুবাদ করতে হবে পেছন দিক থেকে। এই র এর ইংলিশ দেব কি? অফ। এবার কি? অর্থনৈতিক দুরবস্থা। আহারে, অর্থনৈতিক দুরবস্থা মানে কি? যা দিবেন তাই হবে। আপনি যদি লিখেন যে ইকোনমিক ডিজাস্টার, ওটাও হবে। ডিজাস্টার মানে শুধু দুর্যোগ না, দুরবস্থাকেও বোঝায়। ইকোনমিক ইনস্টেবিলিটি, সেটাও হবে। ইকোনমিক আনরেস্ট, সেটাও হবে। যা মন চায় দেন, অর্থনীতিটা যেন দুরবস্থায় থাকে, এটা ঠিক রেখা যা দিবেন সব ঠিক আছে। তাহলে আমি লিখে দিলাম যে ইকোনমিক্যাল হবে না, ইকোনমিক্যাল মানে মিতব্যয়ী, এটা হবে ইকোনমিক, ইকোনমিক ইনস্টেবিলিটি, ইনস্টেবিলিটি। আরে বলছি তো, হ্যাঁ ক্রাইসিস দিলেও হবে ভাই। আপনি ওটাই ভাবতেছিলেন তাই না? বুঝতে পারছি, ক্রাইসিস দিলেও হবে, একই কথা তো। ক্রাইসিস মানে তো সংকট। প্লেসের পরে এটা হলো কি? টাইম। তাহলে ম্যানার হলো, প্লেস হলো, টাইম হলো, এবার কি? রিজন, তাই না? রিজন। ওকে, কারণ, কারণ কোনটা বলেন তো? কারণ, কারণ, কারণ হচ্ছে বেশ কিছু মানুষকে উৎসাহ দিতে, এটা রিজন। লিখতে হবে পেছন দিক থেকে। তের জন্য কি? টু। তো আমি লিখে নিলাম টু। উৎসাহ দেওয়ার ইংলিশ কি? এনকারেজ না? লিখতে পারেন এনকারেজ, ফুয়েল লিখতে পারেন, ইন্সপায়ার লিখতে পারেন, মোটিভেট লিখতে পারেন, আর অনেক কিছু লেখা যেতে পারে। ধরেন লিখলাম এনকারেজ, উৎসাহ দিতে। কাকে? কিছু মানুষকে। সাম পিপল, ম্যান না লিখে ইন্ডিভিজুয়ালস লিখতে পারেন। সাম ইন্ডিভিজুয়াল। এটা হলো আমার কি ভাই? রিজন।
আহ বাচ্চাদের অনুবাদ হয়ে গেছে। আপনারা কি মনোযোগ দিয়ে আছেন এখনো? আমার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে যে আপনারা এখনো মনোযোগ দিয়ে আছেন। যে ভাল লাগতেছে, ধৈর্য নিয়ে থাকেন। রাইটিং ভাই আকাশ থেকে পড়ে না, নিয়ম দিয়েও শেখা যায় না, এটার জন্য ধৈর্য দিয়ে দেখতে হয়। রাইটিং হচ্ছে একটা শিল্প, শিল্প অনুধাবন করতে হয়, শিল্প কখনো মুখস্থ করা যায় না। তাহলে আমার সেন্টেন্সটা কি হলো? The king is implementing several unnecessary projects spontaneously in the country at this critical juncture of economic instability to encourage some individuals. এটা হচ্ছে কার অনুবাদ বলছিলাম? বাচ্চাদের অনুবাদ। এখন আমরা কি করব? বাচ্চার বাপের অনুবাদ লিখব। কেমনে লিখব? বাচ্চার বাপের অনুবাদ লিখতে গেলে সাবজেক্ট ভার্ব অবজেক্টের পরে সব ম্যানার ফ্যানার একসাথে দেওয়া যাবে না। আপনি এটাকে ভাগ করবেন, দুইটা অংশ সামনে বসাবেন আর দুইটা অংশ পেছনে বসাবেন। কিন্তু সমস্যা হলো ওইটাই যে কোন দুইটা সামনে নিব আর কোন দুইটা পিছে নিব। আপনার অর্থ অনুযায়ী যাকে সামনে রাখলে ভাল লাগে তারে সামনে রাখেন, আর যারে পিছে রাখলে ভাল লাগে তারে পিছে রাখেন। আরে ভাই সেটাই তো বুঝি না আমি, তাই না? যদি এগুলো না বুঝেন আপাতত, তাহলে আপনার জন্য একটা নিয়ম হলো পেইন না নিয়ে যে অতিরিক্ত অংশ দুইটা সামনে আছে ওই দুইটারে সামনেই রাখবেন আর বাকি দুইটারে পিছে বসাই দিবেন, কাহিনী শেষ। তাহলে প্রথমে সামনে আছে কোনটা? টাইম, তাই না? টাইম। ওকে, আমি টাইমটাকে লিখে ফেলি। কি লিখবো আমি? টাইমটা যদি লিখি মানে অর্থনৈতিক দুরবস্থার এই কঠিন সন্ধিক্ষণে, মানে এই যে টাইমটা, এই টাইমটাকে আমি আগে নিয়ে আসবো। তাহলে আমি লিখলাম, আপনাদের জন্য আমি আবারও লিখবো, একটু কষ্টটা ফিল করার চেষ্টা করেন। টাইমটা আবারও নিব। at this critical juncture of economic crisis, ওকে লিখলাম, বা ইকোনমিক ইনস্টেবিলিটি। টাইম লিখছি। টাইমের পরে কোন অতিরিক্ত অংশটা আছে? রিজন, তাই না? আমরাও রিজন লিখবো, পেছন থেকে লিখবো। টু এনকারেজ বা টু মেক হ্যাপিও লিখতে পারেন, কোনো সমস্যা নেই। এনকারেজ কাকে উৎসাহ দিতে? কিছু মানুষকে। সাম ইন্ডিভিজুয়ালস। দুইটা অতিরিক্ত অংশ আগে লিখছি, তাই না? শোনেন, আমি না লিখতে গেলে মাঝে সাঝে দুই একটা বানান টান ভুল হইতেই পারে। আসলে ডিজিটাল বোর্ডে এখানে আলোর খেলা তো মাঝে মাঝে চোখ ধাঁধায় পড়ে যায়। আমার সামনে লাইট, পিছে লাইট, এদিকে লাইট। কিছু যদি ভুল টুল পান, এটা নিয়ে অনেক গর্ব অহংকার না করে জাস্ট মেনে নিবেন, যদি বোঝেন আপনি। ইন্ডিভিজুয়ালস। তাহলে আমরা টাইম আর রিজনটাকে আগে পাইছি, আগে নিলাম। এখন আমার কাজ কি? এখন কমা চিহ্ন দিতে হবে, দিয়ে কি করতে হবে? বাক্যের প্রিন্সিপাল ক্লোজকে ঢুকাইতে হবে। তো এখানে প্রিন্সিপাল ক্লোজ কোনটা? প্রিন্সিপাল ক্লোজ কোনটা আবার? এই যে সাবজেক্ট, ভার্ব আর এই যে অবজেক্ট, ওইটাকে আপনি ঢুকাই দিবেন। আচ্ছা দেখি, তার যেহেতু উইসে ঢুকাই দেই। দ্য কিং ইজ ইমপ্লিমেন্টিং। ওকে দিলাম ইমপ্লিমেন্টিং। এবার অবজেক্টটা দিব, কি ইমপ্লিমেন্ট করতেছে? সেভারাল আননেসেসারি প্রজেক্টস। unnecessary projects হয়েছে। এটা এমনি ফাঁকা রাখছি। আচ্ছা, এখন আমার বাকি দুইটা অংশ আছে। কি কি আছে? ম্যানার আর কি আছে? প্লেস। কি করব আমি? কোনটা দিব? ভাবেন প্লেসটা দিলেই ভালো হয়, কারণ প্রজেক্টটা কোথায় বাস্তবায়ন হচ্ছে সেটা দিলে আগে ভালো হয়। তাহলে আগে প্লেসকে ঢুকাই দিলাম। ইন দ্য কান্ট্রি, দেশের ভেতর। বাকি কি রইল? স্বতঃস্ফূর্ত ভাবে। নিয়ম ছিল কি? যেটা আগে তাকে আগে লিখবো, তাই না? সে অনুযায়ী আমাকে কিন্তু প্লেসের আগে ম্যানার লেখার কথা ছিল। ঠিক ধরছেন? মানে ইন দ্য কান্ট্রির আগে আমার এখানে স্পন্টেনিয়াসলি লেখার কথা ছিল। আই নো দ্যাট ছিল। এখানে লিখলেও সমস্যা নেই, মানে নেসেসারি প্রজেক্টস স্পন্টেনিয়াসলি, তারপর ইন দ্য কান্ট্রি হইতো। কিন্তু মাথায় রাখবেন, স্পন্টেনিয়াসলি শব্দটা কিন্তু একটা অ্যাডভার্ব। শেষে এলওয়াই আছে না, একটা অ্যাডভার্ব। অ্যাডভার্বকে অনেক জায়গায় ব্যবহার করা যায়। ভার্বের পূর্বে ব্যবহার করা যায়, ভার্বের পরেও ব্যবহার করা যায়, আবার অক্সিলারি ভার্ব আর প্রিন্সিপাল ভার্বের
মাঝখানেও ব্যবহার করা যায়। কি বলছি? অক্সিলারি ভার্ব আর প্রিন্সিপাল ভার্বের মাঝখানেও ব্যবহার করা যায়, এবং এটাই অ্যাডভার্বের সবচেয়ে পছন্দের জায়গা। কোনটা? অক্সিলারি ভার্ব আর প্রিন্সিপাল ভার্ব, মাঝখানে অ্যাডভার্ব, এটা ওর পছন্দের জায়গা। এই জন্য আমি এই জায়গাটা ফাঁকা রাখছি। তাহলে আমি এইখানে স্পন্টেনিয়াসলি ঢুকাই দিলাম। বলতে পারবেন স্যার আমি তো জানি না। ভাই তুমি জানো না, তুমি শিখে নাও, আজকে থেকে শিখে নাও। এবার সেন্টেন্সটা কি হলো? At this critical juncture of economic instability, to encourage some individuals, the king is spontaneously implementing several unnecessary projects in the country. এটা একটা সেন্টেন্স, এটা একটা সেন্টেন্স। Which is the smarter sentence? Which is the smarter sentence? আপনারা কমেন্ট করে জানান কোনটা ভালো লাগছে। 1 এবং 2 এর মধ্যে কোন বাক্যটি বেশি ভালো লেগেছে আপনাদের? দ্রুত জানিয়ে দিবেন কোনটি বেশি ভালো লেগেছে। 2 2 2 2 2 2 2 2 2 ফলো টলো করার কিছু নাই, ফলো করতে থাকেন। আচ্ছা, সবাই লিখেছে 2 2। ওকে, রাইট। ভাই আপনাদেরকে আমি কিছু শেখাতে পারছি কিনা জানি না, বাট আপনাদের যে রুচি উন্নত হচ্ছে বা আগে থেকেই উন্নত, এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি। তা না হলে 2 নাম্বার বাক্যটা যে স্মার্টার সেন্টেন্স, এটা আপনারা বলতে পারতেন না। যেহেতু আপনারা ধরতে পারছেন কোনটা সুন্দর, সুতরাং আমি ভরসা পাচ্ছি আপনাকে অনুবাদের সৌন্দর্য শেখানো সম্ভব এবং সম্ভব। তাহলে আমার সেন্টেন্সটা হয়ে গেল, at this critical juncture of economic instability, to encourage some individuals, the king is spontaneously implementing several unnecessary projects in the country. এই বাক্যকে আরো কতভাবে লেখা যায় জানেন? আপনি চাইলে শুধু টাইমটাকে রাখতে পারেন সামনে, বাকি সব পেছনে দিতে পারেন। মানে আপনারা যে সবসময় 2টা আগে 2টা পাস পিছে মাঝখানে পিছি, তা না। আপনি চাইলে একটা অতিরিক্ত অংশ আগে দিয়ে প্রিন্সিপাল ক্লোজ লিখে পরে 3টা লিখতে পারেন, অধিকার আছে আপনার। তখন বাক্যটা কেমন হবে? তখন বাক্যটা আরো সুন্দর হইতে পারে। যেমন আমি লিখতে পারি, at this critical juncture of economic instability, the king is spontaneously implementing several unnecessary projects in the country to encourage some individuals. সেটাও কিন্তু হবে, হবে কিনা? হবে, বলছি তো হবে। এবার আসেন এই বাক্যটাকে আমরা পেসিভ ভয়েসে দেখি। পেসিভ ভয়েসে সবকিছু ঠিক আছে, শুধু এখানে বাক্যের প্রিন্সিপাল ক্লোজটা চেঞ্জ হয়েছে। দেখেন, বেশ কিছু অপ্রয়োজনীয় প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এটা দেখেই মনে হচ্ছে কার দ্বারা বাস্তবায়ন করা হচ্ছে? নিশ্চয়ই কারো দ্বারা। তার মানে এটা পেসিভ ভয়েস। কেমনে বুঝলাম? আপনি দেখেন না, বাস্তবায়ন করা হচ্ছে, তার মানে কে? ও কি একা একা বাস্তবায়ন হচ্ছে? না, কারো দ্বারা বাস্তবায়ন করা হচ্ছে। কার দ্বারা নাই সেটা উল্লেখ নেই, তাতে কি? আপনি ক্রিয়া দেখেই বুঝবেন। যদি বলা হয় বাস্তবায়ন করতেছে, নিশ্চয়ই কেউ করতেছে, ওর অ্যাক্টিভ। আর যদি বলি বাস্তবায়ন করা হচ্ছে, নিশ্চয়ই কারো দ্বারা, সেটা হলো পেসিভ। তার মানে এই বাক্যটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এবং পেসিভ ভয়েস। সুতরাং আগে যা যা লিখছি সবই ঠিক থাকবে, শুধু প্রিন্সিপাল ক্লোজটুকু পেসিভ ভয়েস হবে। মানে আগে অবজেক্ট নিতে হবে। তাহলে বেশ কিছু অপ্রয়োজনীয় প্রকল্প, তার মানে সেভারাল unnecessary projects। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার আমি লিখে দিয়েছিলাম, am being, is being, are being। এখানে are being হবে। এবার মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বাস্তবায়ন ইংলিশ কি হবে? ইমপ্লিমেন্ট। তার মানে ইমপ্লিমেন্টেড। আর এর আগে আপনারা যেভাবে টাইম, রিজন লিখছিলেন, ম্যানার, প্লেস লিখছিলেন, এখানেও তাই হবে। তার মানে এই পুরো সেন্টেন্সটা হবে যে at the critical juncture of economic instability, to encourage some individuals, several unnecessary projects are being spontaneously implemented in the country। বুঝলেন? এই হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাক্টিভ ভয়েস এবং
প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আমরা এর পরের পর্বে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট ইনডেফিনিট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স, ফিউচার ইনডেফিনিট টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট টেন্সের ধারাবাহিকভাবে আমরা ক্লাস সরবরাহ করব, যদি আপনাদের সেই পরিমাণ আগ্রহ থাকে, শেখার ইচ্ছা থাকে। কারা কারা চান জানাবেন। টেন্সের পূর্ণাঙ্গ ব্যবহার যদি আপনি শিখতে পারেন, আপনি ফ্রি হ্যান্ড রাইটিং শিখে গেছেন। কোনো শর্টকাট দিয়ে কাজ হবে না, শিখতে হবে মন দিয়ে, পূর্ণাঙ্গ ভালোবেসে। যেমন আমার ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং ব্যাচে আমি বলছিলাম যে ক্লাস হবে এতটা, কিন্তু ক্লাস যে আসলে কতগুলো হবে আমি নিজে অনুমান করতে পারতেছি না। ক্লাস অনেক হবে, ক্লাস চলতে থাকবে, চলতে থাকবে। সবাই বাণিজ্য করলেও আমিও করব, বাট শুধু বাণিজ্য করব না। বাণিজ্যের মধ্যে আমার একটা বড় উদ্দেশ্য হলো, আমার কোর্সে যে একবার যুক্ত হবে সে যতক্ষণ না শিখবে রাইটিং, ততক্ষণ আমি তার দায়িত্ব নিব। যেদিন সে মনে করবে আমার লেখা শেষ, শেখা শেষ, আমি লিভ নেই, তখন সে চাইলে গ্রুপ থেকে লিভ নিতে পারে, বাট আমি কাউকে গ্রুপ থেকে সরিয়ে দিব না। কোর্স ফি কত টাকা ডাজন্ট ম্যাটার, বরং আমার ইচ্ছা হলো আপনাকে আমি শেখাবো। আপনি কত অল্প ফিতে ভর্তি হয়েছেন নাকি বেশি ফিতে ভর্তি হয়েছেন এটা বিষয় না, আপনাকে আমি পুরোপুরি শেখাবো। যারা ধৈর্য নিয়ে লেগে থাকবেন তারা ইনশাল্লাহ নিজে তো শিখবেন, আশা করি অন্যদেরকে শেখানোর মতো যোগ্যতা অর্জন হবে ইনশাল্লাহ। তো আজকের পর্ব ছিল এ পর্যন্ত। সবাই ভালো থাকেন, আবারও কথা হবে। আসসালামু আলাইকুম। যারা যারা আমাদের সাথে যুক্ত আছেন, যারা যারা আমাদের সাথে যুক্ত আছেন সবার উদ্দেশ্যে বলবো, ধৈর্য নিয়ে আমাদের ক্লাসগুলো দেখতে থাকেন, ভালো করবেন। যারা আমাদেরকে ফেসবুক লাইভে দেখছেন সবার উদ্দেশ্যে বলবো, জীবনে অনেক টাকা পয়সা সেভ করছেন, জীবনে এত টাকা পয়সা সেভ করছে যে সেগুলো দিয়ে আপনি বাড়ি গাড়ি সবই করে ফেলছেন। হ্যাঁ, আমি একটু মক করেই বললাম, আসলে সেভ করে কিছুই করা যায়নি। আমি বলবো নিজের শিক্ষার পিছনে একটু বিনিয়োগ করেন। এই যে সামনে ঈদ আসতেছে, দামি জুতো কিনবেন, পার্টি হলে পার্টি শুজ কিনবেন, ড্রেস কিনবেন, কত কিছু কিনবেন না, মেকওভার কিনবেন, আরো কত কিছু কিনবেন। তারপর ছোট ভাই বোনকে খুশি করাবেন, বাবা মাকে খুশি করাতে গিয়ে কিনবেন, সবাইকে খুশি করাচ্ছেন। বাট আপনার ক্যারিয়ার যাত্রায় যদি আপনি নিজে সফল না হন, কাউরেই খুশি করাতে পারবেন না। এটা মাথায় রেখেন। নিজের স্কিলটুকু ডেভেলপ করার জন্য ন্যূনতম বিনিয়োগ করেন। বলছি না আমার এখানে বিনিয়োগ করতে হবে, নির্মলেন্দু গুণের ভাষায় বলতে হয়, বলছি না ভালোবাসতেই হবে। আসলে আমাকে ভালোবাসতেই হবে এটা আমি বলছি না, আমি শুধু চাই আপনি আপনার নিজের দক্ষতাটুকু বৃদ্ধি করেন। যার কাছে গেলে আপনার মনে হয় আপনার দক্ষতা বাড়বে, আপনি তার কাছেই যান। সে হোক রুবেল রানা কিংবা অন্য যে কেউ, বাট আপনার স্কিলটুকু ডেভেলপ করেন। তবে একটু সতর্ক করার জন্য বলি, সবকিছু টাকার অঙ্কে কম হলে খোঁজা যাবে না। মাঝে মাঝে নিজের কমন সেন্সটুকু কাজে লাগাতে হবে। যে একজন ধরেন একটা ফ্রি হ্যান্ড রাইটিং এর কোর্স আপনাকে অফার করেছে, সে কেউ এমন করে কিনা আমি জানি না, সে কেউ অফার করছে মাত্র 150 টাকায় ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং শিখুন, আর আপনি নাচতে নাচতে দৌড়াইছেন। একবার একটু ভাববেন 150 টাকায় আপনাকে কি শেখানো যেতে পারে, কি পরিমাণ এফোর্ট দেয়া যেতে পারে, একটু এটা মাথায় ঢুকাবেন, তাহলে আপনার হুশ হবে। ব্যতিক্রম নেই সেটা বলবো না, পৃথিবীতে এরকম অনেক মানুষ আছে যারা বিনামূল্যে আমার থেকে অনেক ভালো পড়াতেই পারে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে 150 টাকায় কি হবে এটা একটু ভাববেন। 150 টাকার সাথে আরেকটা শূন্য যোগ করলে ন্যূনতম একটা মান হতে পারে। মানে কোর্সের ফি ধরেন 150, তেমন কিছু হবে না, এর সাথে একটা শূন্য যোগ করেন, একটা মানে আসতে পারে। ইএনজি লার্নিং এর ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং কোর্স বা যে কোনো কোর্স করতে গেলে আপনার শুধু 150-এ আবদ্ধ থাকলে চলবে না, একটু শূন্য টূন্য যোগ করতে হবে। বাট কয়টা শূন্য যোগ করবেন এটা আমি কইতে পারবো না, এটা আপনারে
বলতে পারবে আমার কোর্স কোঅর্ডিনেটর, যার ফোন নাম্বার 01605299524। তারে আপনারা ফোন দিলে জিজ্ঞেস করে নেবেন যে ভাই শূন্য যোগ করতে হবে কয়টা, সে বলে দিবে। যাই হোক, শূন্য দিয়েই চলছে পৃথিবী। বাংলাদেশের প্রধান উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের শূন্যের খেলা 3-0, মানে সামনে কিছু নাই, পিছে কিছু নাই, মাঝে আছে 0 0 and 0। যারা আমার মতো মূর্খ তারা হয়তো এটা বুঝবে না, সামনে কিছু নাই, পিছে নাই, মাঝে 0 আর 0, আসলে এটা 0। এই 0-র মধ্যে কত কিছু, 0 দিয়েই নাকি সবকিছুর উন্নতি। ছিল 150, সামনে যোগ করছি, শেষে একটা 0 হয়ে গেল 1500, আরেকটা দিলাম 0 হয়ে গেল 15,000, আরেকটা দিলাম 0। এই 0-র কত দাম, তাই না? যাই হোক, 3-0 নিয়ে পরবর্তী ক্লাসে একটা এসে শিখবো। 0 পভার্টি, 0 আনএমপ্লয়মেন্ট এন্ড 0 কার্বন এমিশনের মধ্য দিয়ে পৃথিবী বদলে দেওয়া যেতে পারে বলেছেন বাংলাদেশের একমাত্র নোবেল বিজয়ী, তাও আবার শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি কিনা এখন অশান্তির বাংলাদেশের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিয়ে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন হাউ টু এস্টাবলিশ পিস এন্ড অর্ডার। তার জন্য দোয়া না করলেও অন্তত আমার জন্য দোয়া করেন, আমি যেন একটু আপনাদের রাইটিংটা শেখাতে পারি। আজকের মতো এখানেই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।